আমার বন্ধুর নাম তুষার। আমরা ঢাকা কলেজে একই ডিপার্টমেন্টে ভর্তি হই। মূলত তারপরেই তার সঙ্গে আমার পরিচয়ের প্রথম থেকেই আমার তার সঙ্গে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। মূলত আমরা দুজন একই সঙ্গে একই জায়গায় বাসা ভাড়া নেওয়ার কথাও চিন্তা করছিলাম, যেহেতু আমি তখন এসে ঢাকাতে একটা টিউশনি খুঁজছিলাম এবং সে অলরেডি একটা টিউশনি পেয়ে গেছে। তাই বলতে পারেন তার থেকে টিউশনি খোঁজার জন্য হলেও আমি একটা ভাব করছিলাম। মূলত তার টিউশনি করানোর জায়গা ছিল হচ্ছে আজিমপুর। নিশ্চয়ই আপনারা আজিমপুর কবরস্থান এবং তার আশেপাশের জায়গাটা চেনেন। তাই সেই আশেপাশেই আমরা বাসা খুঁজছিলাম। মূলত ঢাকা কলেজে পড়ার কারণেই প্রথম দিকেই আমরা সেই আশেপাশেই বাসা খোঁজার চেষ্টা করি। তবে প্রথম দিকে প্রচণ্ড পরিমাণে বাসা টাসা খুঁজেও আমরা কোনো বাসা তেমন ম্যানেজ করতে পারছিলাম না। পরবর্তীতে ঠিক আজিমপুর কবরস্থানের পূর্ব পাশের গলি দিয়ে একটু সামনে এগিয়ে গেলে যেই ছোট চৌরাস্তা, তার মাঝখান বরাবর একটা পুরাতন বাড়ি আমরা পাই। যদিও মেইন রোড থেকে বেশ অনেকটা পথ হেঁটে তারপরে সে বাড়িতে যেতে হতো বিধায় সেখানে আমরা কম খরচেই বাসা ভাড়াটা পেয়ে যাই। তুষারের ঠিক টিউশনি ছিল হচ্ছে আমাদের বাসা থেকে 6 থেকে 7 মিনিটের দূরত্ব। পায়ে হাঁটা দূরত্বে টিউশনি করতে পেরে তখন তুষারও বেশ খুশি ছিল। বলতে পারেন অনেক ভাই তখন সবকিছু ঠিকঠাকই চলছিল। আমি একটু বাসার বিবরণটা আপনাকে দিতে চাই। 4 তলা একটা বাসা, পাকিস্তান আমলের বাসা। ঠিক বাসার সামনে একটা বড় করিডোর, প্রত্যেকটা তলায় প্রত্যেকটা তালাতেই এক একটা করে বড় করিডোর। টোটাল 4 তলায় 4টা বড় করিডোর এবং ঠিক ম্যাচ সিস্টেম বাসার মতো হলেও সবগুলো রুমে সবাই থাকতো না। আমাদের ফ্লোরে মানে 3 তলাতে আমরা থাকতাম মাত্র 3 জন, আমি, আমার বন্ধু এবং আরেকজন ভদ্রলোক। তিনি বোধহয় চাকরি করতেন কিংবা তার সঙ্গে আমাদের কোনো কথা না হওয়ার কারণে আমরা সেটা জানতেও পারিনি। বাড়িটা বেশ পুরনো, পাশাপাশি যেখান দিয়ে বাসাতে যেতে হয় সেই গলিটাও বেশ ভেতরে, কিছুটা ভেতরে বলছিলাম একেবারে 2 রাস্তা দিয়ে বড় বড় দেয়াল তুলে দেওয়া এবং ছোট সেই গলি দিয়ে একটা রিক্সাও ঢুকতে পারবে না বলে সেখানে কোলাহল কিছুটা কম। পুরান ঢাকার কোলাহল সম্পর্কে আপনারা সবাই কিন্তু জানেন। ঘটনার দিনের ফিরে আসি। তখন আমার বন্ধু তুষার একটা টিউশনি পায় এবং সেই টিউশনিটা বেশ দূরে হওয়ায় সে প্রথম করতে চায় না, কিন্তু তার পরবর্তীতে অর্থনৈতিক কিছু দোলাচলের কারণে সে রাজিও হয়ে যায়। মূলত টিউশনিটা ছিল মিরপুর 2 নম্বরে। মিরপুর 2 থেকে আজিমপুর বেশ অনেকটা দূরে। তাই সে সপ্তাহে 3 দিন পড়ানোর সিদ্ধান্ত নেয়। যেহেতু ক্লাস 5 এবং ক্লাস 6 এর 2 জন ছাত্র এবং ছাত্রী ছিল, তাই তার পড়াতে আলাদা করে তেমন কোনো এফোর্ট দিতে হতো না। ঘটনা মূলত সেখান থেকেই ঘটে। যে 2 দিন সে পড়াতে যেত সেই 2 দিন তাকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যেত। এখন যেমন রাস্তাঘাট বেশ খালি এবং মেট্রো রেল হয়ে যাওয়ার কারণে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাচ্ছে, সেই সময় কিন্তু এমন পরিস্থিতি অনেক ভাই ছিল না। মূলত মেট্রো রেলের কাজ করার কারণেই বেশিরভাগ সময় সেই রাস্তাতে জ্যাম থাকতো এবং পড়া শেষ করে 10টার সময় রওনা দিলেও আমার বন্ধুর ফিরতে ফিরতে প্রায় 11টা থেকে 11:30 বেজে যেত। ঘটনার দিনের কথা বলি। কোনো ডিসেম্বর মাসের একদিন সন্ধ্যাবেলার কথা। আমার বন্ধুর তখন গায়ে প্রচণ্ড জ্বর। আমি ওকে বারবার করে বারণ করি যাতে সেদিন সে পড়াতে না যায়, কিন্তু সে আমার কোনো কথা না শুনে সে বলে যে আমার মনে হয় ঘরে বসে থাকলেই আমি বেশি অসুস্থ হব, তার থেকে বরং আমি পড়িয়ে আসি, আমার কাছে ভালো লাগবে, অন্তত পক্ষে আমি দরকার হলে তাড়াতাড়ি ফিরে আসব। সে পড়াতে গিয়ে বিপত্তি বাজায়। ঠিক রাত 10টা 10:30টার দিকে আমার নাম্বারে একটা ফোন আসে। আমি ফোনটা রিসিভ করে জানতে পারি আমার বন্ধু সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। মূলত স্টুডেন্টের বাসায় সে সেন্সলেস হয়ে যাওয়ার কারণে সেই মোটামুটি সেফ ছিল এবং সেখান থেকে জানানো হয় যে সে আজকে রাতে ফিরবে না এবং তার আসতে আগামীকালকে বেশ দেরি হবে, আর না হলে তারা আমাকে ফোন দিবে যাতে আমি গিয়ে তাকে নিয়ে আসতে পারি। ঘটনা অনেক ভাই এখানেই শেষ হলে পারত। আমি পড়াশোনা করছিলাম, তখন রাত আনুমানিক কয়টা হবে, 2টা কি 2:30। হুট করে আমার দরজায় খট খট শব্দ পেলাম। আমি উঠে গিয়ে দরজা খুলতে দেখলাম আমার ঠিক দরজার বাইরে তুষার দাঁড়িয়ে। আমি খুব অবাক হলাম যে এত রাতে তুষার কোত্থেকে আসলো।
তারপরও যেহেতু সে অসুস্থ, আমি তাকে ধরে তার বিছানায় তাকে বসালাম। সে আমার কাছে একটা পানি খেতে চাইলো। আমি তাকে পানি দিলাম, সে পানি খেলো। এরপরে সে একটা অদ্ভুত কাজ করলো, যেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম তার পকেট থেকে সে কিছু বালি বের করছে। একটুকু না, অনেকটুকু বালি বের করছে এবং বালিটুকু সে তার ফ্লোরে ছিটাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি মনে করছিলাম সে বোধহয় বেশি অসুস্থ হওয়ার কারণে আবোল তাবোল কাজ করছে। আমি তাকে প্রথম প্রশ্ন করলাম যে সে এত রাতে কেন বের হলো, বা এত রাতে তার স্টুডেন্টের বাসা থেকেই তাকে কেন বেরোতে দিল। সে আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। অনেক একটু বলে রাখা ভালো, পুরান ঢাকাতে ওই মুহূর্তে লোডশেডিং চলার কারণে চারপাশের অনেক জায়গাতে আসলে অন্ধকার হয়েছিল। বেশ কিছুটা দূরে কিছু ল্যাম্পপোস্টের আলো জ্বলছিল, সেই আলো রুমের মধ্যে আসছিল, তাতেই আমরা যতটুকু দেখতে পাচ্ছিলাম। আমার কাছে একটা চার্জার লাইট ছিল, কিন্তু বেশ অনেকক্ষণ কারেন্ট না থাকার কারণে চার্জার লাইটটা প্রায় শেষের দিকে। কোনো মোমবাতি বা তেমন কোনো ব্যবস্থা না থাকায় আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটাও জ্বালিয়ে রেখেছিলাম। হঠাৎ করে দেখলাম সে তার বিছানায় বসেই হাঁটু ভাঁজ করে কান্না করতে শুরু করে দিল। এবার আমি কিছুটা ঘাবড়ে গেলাম। আমার কাছে মনে হলো এই মুহূর্তে আমার একটা সাহায্য দরকার। আমি রুম থেকে বের হয়ে সেই বড় ভাইয়ের রুমের সামনে গেলাম এবং তাকে ডাকতে লাগলাম। বেশ অনেকক্ষণ তার দরজা ধাক্কানোর পরেও সে ঘুম থেকে উঠল না। এবার আমি আবারও রুমে ফিরে আসলাম। রুমে ফিরে এসে যা দেখলাম তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। অনেক ভাই, আমি দেখলাম সম্পূর্ণ উলঙ্গ একটা, আমি আবারও বলছি, সম্পূর্ণ উলঙ্গ একটা অবয়ব ঠিক বিছানার পরে হাঁটু গেড়ে বসে আছে। অবয়ব বলছি এই কারণে, দূর থেকেও তাকে দেখতে তুষারের মতো লাগলেও কেন যেন আমার কাছে তাকে তুষার মনে হচ্ছিল না। এবার আমি বেশ ভয় পেয়ে যাই। আমি একটুকু ভালো করে অবজার্ভ করার পরে বুঝতে পারলাম তার মাথার দিকে ছোট ছোট দুটো শিংয়ের মতো বোঝা যাচ্ছে। আমি ততক্ষণে অনেক ভয় পেয়েছি। অনেক একটু বলে রাখা ভালো, আমাদের নিচের ফ্লোরে বেশ অনেকজন থাকতো। আমি ভাবছিলাম এক দৌড়ে নিচে চলে যাব, কিন্তু আমার কোনো শরীর কাজ করছিল না। মনে হচ্ছিল আমার পাটাকে ম্যাগনেটিং ফোর্স দিয়ে কেউ একটা ফ্লোরের সাথে আটকে রেখেছে। মানে আমি এই মুহূর্তে যা ঘটছে সেটা দেখতে বাধ্য। আমি চাইলেও কিছু করতে পারবো না। এতটুকু পর্যন্ত শেষ হলেই পারতো অনেক ভাই, কিন্তু এতটুকুতেও শেষ হয়নি। তখনও সে অবয়বটা গুঙিয়ে কান্না করছিল এবং সে বারবার করে বলছিল, আমাকে মেরে ফেললি কেন। আমি স্পষ্ট না শুনলেও আমার কাছে বারবার মনে হচ্ছিল সে অবয়বটি কান্না করতে করতে বলছে, আমাকে মেরে ফেললি কেন। ততক্ষণে বোধহয় সৃষ্টিকর্তা আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। এতক্ষণ যাবৎ যে বড় ভাইকে আমি ডাকছিলাম তিনি তখন দরজা খুললেন এবং বেরিয়ে তিনি দেখলেন আমি দাঁড়িয়ে আছি আমার দরজার সামনে। আমার শুধু মনে আছে আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়েছি। এরপরে আমার আর কিছুই মনে নেই। একটা শক্ত বাতাস আমার ওপর দিয়ে বয়ে গেল, আমি ফ্লোরে পড়ে গেলাম এবং আমি সেন্সলেস হয়ে গেলাম। আমার জ্ঞান ফিরল তার পরের দিন সকালবেলা। আমি দেখলাম আমি শুয়ে আছি আমার বিছানায় এবং আমার বন্ধু শুয়ে আছে তার বিছানায়। রুমের মধ্যে তখন আরো অনেকজন চলে এসেছে, বাড়িওয়ালা আন্টি থেকে শুরু করে এলাকার চায়ের দোকানের মামা থেকে শুরু করে এবং একজন মেডিকেলে পড়া ভাইয়া, তিনিও কিন্তু আমাদের রুমের ভেতরেই ছিলেন। আমি প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে তারা সবাই আমার রুমের মধ্যে কি করছে। মনে হচ্ছিল ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি, হয়তো একটা বাজে স্বপ্ন দেখেছি। কিন্তু একটু পরেই সমস্ত কথা মনে পড়ে গেল গতকালকে রাতের। তখন আমার হাত পা আবার ঠান্ডা হয়ে গেল। আমি তাকালাম আমার বন্ধুর বিছানার দিকে, দেখলাম সে শুয়ে আছে ঠিক তার বিছানায়। বাকিটুকু ঘটনা আমি শুনেছিলাম আসলে আমার বন্ধুর থেকেই। অনেক ভাই, ঠিক আমার বন্ধু তুষার আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাকে শোনাচ্ছি। সেদিন রাত্রে ঠিক যখন 1টা কি 1:30 বাজে, সেই সময় হঠাৎ করে তুষার সম্পূর্ণ সুস্থ বোধ করছিল এবং সে বারবার বলছিল যে আমার বাড়িতে যাওয়া উচিত, কারণ তার পরের দিন আমাদের একটা সিটি পরীক্ষা ছিল। তাই সে বাড়িতে এসে ঠিকভাবে প্রস্তুতি না নিতে পারলেও একটু ঘুমিয়ে অন্তত সকালবেলা সিটি পরীক্ষাটা সে দিতে পারবে। সে যে বাসায় পড়াতো সে বাসার লোকের প্রাইভেট কার থাকার কারণে তারা রাজিও হলো, কিন্তু তারপরও বারবার সতর্ক করলো যে সে যেতে পারবে কিনা। সে আমার নাম্বার কয়েকবার ফোনও দিয়েছিল, কিন্তু আমি ফোন রিসিভ না করায় শেষমেশ সে রওনা দিয়ে দেয়।
রাত ঠিক 2টার দিকে তাকে ঠিক গলির সামনে নামিয়ে দেয় ড্রাইভার। এরপরে তাকে বলে যে সে বাসায় দিয়ে আসবে কিনা, কিন্তু আমার বন্ধু তাকে না বলে। অনেক ভাই, আমি আবারও বলি, ঠিক একই সময় যে সময়টাতে আমি দরজা খুলে আমার বন্ধুকে দেখেছিলাম, ঠিক ওই মুহূর্তেই ঘটনাটা ঘটে। সে যখন গলির ভেতরে ঢোকে, শুরু হয় সেই মুহূর্তে ঘটনা। সে শুনতে পায়, মনে হচ্ছিল পাশ থেকে কেউ একটা সূরা পড়ছে। সে ভালো করে খেয়াল করার চেষ্টা করছিল যে এত রাতে কোরআন শরীফ তেলাওয়াত করবে কে। অনেক ভাই, আগেই বলেছি ঠিক আজিমপুর কবরস্থানের পাশের একটা ছোট গলি, তাই ভাবছিল বোধহয় এত রাতে কেউ একজন হয়তোবা কবরস্থানে কারো কবর জিয়ারত করছে। কিন্তু বড় বড় প্রাচীর থাকার কারণে ওপাশে কি হচ্ছে সেটা একদম দেখা যাচ্ছিল না। সে সামনের দিকে এগোতে থাকলো। হুট করে তার কাছে মনে হলো যে না, এটা কোনো আরবি ভাষা পড়া হচ্ছে না, মনে হচ্ছে উল্টো করে আরবি পড়া হচ্ছে। ঠিক একভাবে চালু করে দিলে যেভাবে পড়া হয় তার ঠিক উল্টোভাবে, এবং প্রচণ্ড অদ্ভুতভাবে পড়া হচ্ছিল। মনে হচ্ছিল কোনো বিড়াল তার তীক্ষ্ণ কণ্ঠে এমনটা করছে। এবার সে তার হাঁটার গতি কিছুটা বাড়িয়ে দিল। হুট করে সে খেয়াল করলো তার সামনে একটা লম্ব অবয়ব হাঁটু গেড়ে বসে আছে। ঘটনাটা এখানেই শেষ হলে পারত। সে এবার বুঝতে পারছিল না সে সামনে যাবে নাকি সে আবার পেছনে চলে যাবে। সে ভেবেই যখন পেছনের দিকে তাকালো, তখন সে যেটা দেখলো তার দেখার জন্য সে একদম প্রস্তুত ছিল না। সে দেখলো ঠিক লম্বালম্বি করে একটা কাফনের কাপড় পরানো লাশ শুয়ে রাখা গলির ঠিক শেষ মাথায়। আমি আবার বলছি অনেক ভাই, একটা কাফনের কাপড় পরানো লম্বা মতো লাশ শুয়ে রাখা গলির ঠিক মাথায়। ঠিক কিছুক্ষণ আগে সে যেখান দিয়ে হেঁটে এসেছে সেখানে সে এক নজরে অনেকটাক্ষণ তাকিয়েছিল সেই লাশটার দিকে। এরপরে সে যখন সামনে করে তাকালো, তার মনে হয়েছিল কোনো একটা বাতাস তার উপর দিয়ে বয়ে গেছে। এরপরে তার আর কিছু মনে নেই অনেক ভাই। এরপরে তার যখন জ্ঞান ফিরে, তখন সে তার ঘরের মধ্যে, এবং সে আবিষ্কার করে যে তার ঘরের মধ্যে সে ফাঁস দেওয়ার চেষ্টা করছিল। মূলত আমাদের যেই ফ্যান, সিলিং ফ্যান, সে ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে তারপরে সেখানে থেকে সে ঝোলার চেষ্টা করছিল। এবং সেই মুহূর্তে সেই বড় ভাই এসে আমাকে এবং তাকে উদ্ধার করে। বড় ভাই এটা দেখে সে চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং তার চিৎকার চেঁচামেচি শুনে বাকিরা সবাই দৌড়ে আসে এবং তাকে সেই থেকে আটকে ফেলে, এবং পরবর্তীতে সেও সেন্সলেস হয়ে যায়। পরে আমাদের দুজনকেই খাটে শোয়ানো হয়, এবং পরবর্তীতে এলাকার হুজুর ডাকা হয়, এবং ঠিক সে উলঙ্গ থাকার কারণে তাকে পোশাক আশাক পরিয়ে ঠিকঠাক করা হয়। পরবর্তীতে হুজুর, ডাক্তার, কবিরাজ সবই আসে এবং আমাদেরকে দেখে চেক করে সবকিছু ঠিকঠাক বলে তারপর তারা চলে যায়, এবং আমাদের জ্ঞান ফিরে ঠিক সকালবেলা। অনেক ভাই, এরপরে আমরা ঠিক রায়েরবাগের একজন বড় হুজুরের সঙ্গে দেখা করি। তিনি বেশ কামেল একজন হুজুর। আমরা তার সঙ্গে দেখা করি এবং আমাদের দুজনের ঘটনা পুরোপুরি তাকে শেয়ার করি। পরবর্তীতে আমাদের সেই হুজুর বলেন যে আমার বন্ধুর উপরে কোনো একটা দুষ্ট জিন ভর করেছে এবং তার মাধ্যমে সে আমার ক্ষতি করার চেষ্টা করেছে, এবং পাশাপাশি এইটাও তিনি বলেন যে এখনও সেই দুষ্ট জিনের ছাপ আমার বন্ধুর ওপরে রয়ে গেছে, কিছু আমল করতে হবে, তখনই আসলে সেই জিনিসটা তাকে ছেড়ে দেবে। এর পরবর্তীতে আমার বন্ধু সেই সমস্ত আমলগুলো ভালো করে লিখে নেয় এবং তাকে একটা মাদুলি দেওয়া হয়, যেটা সে বাম হাতে বেঁধে রাখতে বলে সব সময়ের মতো। অনেক ভাই, বলছিলাম যে আমার বন্ধুর একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে। সেই ক্ষতিটা কি সেটা বলছি। আমার বন্ধু পরবর্তীতে শর্ট টাইম মেমোরি লসের মতো সমস্যার মধ্যে পড়ে গেছে। বিশেষ করে এমন হতো যে হুট করে সে নিজের মতো করে বসে থাকতো, তাকে কেউ কোনো প্রশ্ন করলে সে কোনো উত্তর দিত না। মনে হতো সে কোনো ভাষা বোঝে না, সে কোনো ভাষা পারে না। তার ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঠিকই আবার সব স্বাভাবিক হয়ে যেত। ওই মাঝের আধা ঘন্টা এবং 1 ঘন্টা সে কিছুই বলতো না, কিছুই করতো না, চুপচাপ নিজের মতো করে হাঁটু মুড়িতে বসে থাকতো। প্রথম আমরা মনে করতাম সে বোধহয় পজেসড, তার সাথে বোধহয় সেই মুহূর্তে কিছু একটা আসে। কিন্তু হুজুর নিশ্চিত করলেন যে তিনি পজেসড না, বরঞ্চ তার ব্রেইনে একটা ড্যামেজ হয়েছে, এবং তিনি বলেন একটা ভালো ডাক্তার দেখানোর জন্য। পরবর্তীতে ডাক্তারও সেটা নিশ্চিত করেন এবং বলেন তার ইন্টারনাল ব্রেইন হ্যামারেজ হয়েছিল এবং ছোটোখাটো হওয়ার কারণে সে সেভ হয়েছে ঠিকই, কিন্তু সেটা তার মস্তিষ্কে একটা ছাপ ফেলে গেছে। বর্তমানে আমি আমার বন্ধু তুষারের কিছু বর্ণনা দিতে চাই।
সে এখন বাড়িতে আছে। সেকেন্ড ইয়ারের পরে সে আর পড়াশোনা কন্টিনিউ করেনি। মূলত তার বাবা একজন কৃষক এবং মা একজন গৃহিণী, তাই সে তার বাবা মায়ের পক্ষে সম্ভব ছিল না এত টাকা পয়সা খরচ করে তাকে চিকিৎসা করাবে, তাই তারা তাকে নিয়ে যান এবং পরবর্তীতে সেখানেই তার চিকিৎসা করানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অনেক ভাই এখনও তুষারের একই অবস্থা। আমি জানি না ঠিক কবে সে সুস্থ হতে পারবে, তবে এর পরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যতটা বেশি অলৌকিক তার থেকে বেশি আমাদের বলা যায় মানসিক। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত সেই মানসিক যুদ্ধ লড়ে যাচ্ছে। অনেক ভাই এই ছিল আমার ঘটনা, যদি ভালো লাগে পরে শোনাবেন। আমার সাথে এরপরে আর কিছু ঘটেনি, মূলত পুরো ঘটনাটাই ঘটে আমার বন্ধু তুষারের সঙ্গে। আমি দোয়া করি এবং আপনাদের থেকে দোয়া চাই যাতে খুব দ্রুত সে সুস্থ হয়ে আমাদের মাঝখানে ফিরে আসে এবং ওই বাড়ি আমরা সেই মাসেই আমরা ছেড়ে দিই এবং পরবর্তীতে আমি এলিফ্যান্ট রোডের একটা বাড়িতে উঠি এবং এখানেই এখন পর্যন্ত আমি আছি। তবে এখন পর্যন্ত আজিমপুরে যদি কখনো টিউশনি কিংবা অন্য কাজে আমি যাই, সেই গলির চারপাশে আমি যাই না, কারণ আমার কাছে মনে হয় সেই অলৌকিক শক্তি এখনও সেখানে ঘোরাফেরা করে। সুযোগ পেলে সে হয়তোবা আমার আবার ক্ষতি করতে চাইবে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জিশান আহমেদ। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ৩ নং কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম তানভীর, আর ঘটনাটি এই তানভীর ভাইয়ের আপন বোনের সাথেই ঘটেছিল। ঘটনাটির সময়কাল একদম রিসেন্ট, 2025 সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে। এই তানভীর ভাইয়ের বোন, উনি ওনার হাজব্যান্ডের সাথে ঘুমিয়ে আছেন, তার শ্বশুরবাড়িতেই ছিলেন। তার বিয়ে হয়েছে ময়মনসিংহেরই একটি উপজেলায়, সঙ্গত কারণে আমরা সেটা বলছি না এবং ওই আপুর নামও বলছি না। রাত আনুমানিক তখন কয়টা বাজে এটা উনি বলতে পারেন না, এটা ওনার খেয়াল নাই, তবে এতটুকু বুঝতে পেরেছিলেন রাত অনেক গভীর, হতে পারে সেটা 2-3টা এরকম আর কি। হঠাৎ করে বাইরে থেকে একটা পরিচিত আওয়াজ ভেসে আসে, আর এই পরিচিত আওয়াজ অন্য কারো নয়, তার শ্বশুরবাড়ির লোকদের কারো নয়, তারই আপন বাবার কণ্ঠ। বাইরে থেকে ভেসে আসে, মারে আমি খুব অসুস্থ, দরজাটা একটু খোল না। এক ডাকেই কিন্তু ঘুম ভেঙে গিয়েছিল এই আপুর। উনি চিন্তা করলেন কি ব্যাপার, আমি কি ঘুমের ঘরে শুনলাম নাকি? পরে দেখা গেল যে না, দরজায় ঠকঠক আবার করলো, ঠকঠক করে আবার একই কথা বলছে যে মারে আমি খুব অসুস্থ, দরজাটা একটু খোল না। উনি বুঝতে পারলেন এটা তার বাবার কণ্ঠ। এটা উনি চিন্তা করছেন যে এত রাত্রে ওনার বাবা এতটা দূরত্ব পার করে এইখানে আসবে, তো আবার অসুস্থ অবস্থায়, তো অসুস্থ অবস্থায় সে এইখানে আসবে কেন? এই চিন্তা উনি করলেন। কয়েকবার করে একই রকমভাবে এই নিশি ডাক উনি শুনলেন, কিন্তু উনি ওঠেন নাই। ওনার হাজব্যান্ড তখন ঘুমাচ্ছিল, তাকেও ডাকাডাকি আর করেন নাই, ডাকার প্রয়োজনও বোধ করেন নাই যে আবার দেখা গেল যে কোনো ঝামেলা হতে পারে, সে ভয় পেতে পারে। উনি চুপচাপ শুয়ে থাকলেন, আর কিছু হলো না ওই রাতের মতো। সকালবেলা উঠে উনি শ্বশুরবাড়ির সবাইকে এই বিষয়টা জানালেন যে উনি এটা শুনেছেন, আর ওনার বাবাকেও সকালবেলা উনি ফোন করেছিলেন। ওনার বাবা বলেন যে আমি ওদিকে যাব কেন, আর আমি দিব্যি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। এখন কথা হলো যে এই কাজটা তাহলে কে করেছিল? শ্বশুরবাড়ির লোকজন কিন্তু এই বিষয়টাতে গুরুত্ব দিলেন, কারণ অনেকেই এই ধরনের বিষয়টাতে গুরুত্ব না দিয়ে বলে যে ও তোমার মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছো, এইটা সেটা। পরবর্তীতে এই বিষয়গুলো মারাত্মক আকার ধারণ করে। এটা কিন্তু ওনার শ্বশুরবাড়ির লোকজন বুঝতে পেরেছিলেন। ওনার শ্বশুরবাড়ির লোকজন এই বিষয়টা নিয়ে আর কাল বিলম্ব করেন নাই। ওনাদেরই পারিবারিক একজন ব্যক্তি, যিনি আত্মীয়, তিনি একজন রাকিও ছিলেন, তাকে খবর দেওয়া হয়। তো ওই রাকি আসেন, ওই রাকি যেই দিন আসেন ওই দিন ছিল শুক্রবার। উনি এসে ওই আপুকে রুকিয়া করা শুরু করলেন। একটা খাটের উপর ওনাকে বসালেন, আর ওই রাকি উনি খাটের সামনে একটা চেয়ারে বসলেন। শুরু হলো রুকিয়া।
ওনাদের পরিবারের কেউ কেউ পুরো এই রুকিয়ার সেশনটা মোবাইল ফোনে ভিডিও করেছিলেন। অল্প সময়ের মধ্যেই হঠাৎ করে মনে হলো যে ওই আপুর শরীরটা একটু দুলতে শুরু করেছে। এরপর ওই রাকি উনি জিজ্ঞেস করলেন যে তুমি কে, কোথা থেকে আসছো? কোনো উত্তর দেয় না। কয়েকবার জিজ্ঞেস করার পর খালি একটা কথাই বলে, আমার পায়ে ব্যথা করছে। এই জিন হাজির হলে অনেক সময় পুরুষ নারী মিশ্রিত কণ্ঠ, অদ্ভুত রকমের কণ্ঠ, ভয়ঙ্কর গড়গড় আওয়াজ, এরকম কিছু না, একদম স্বাভাবিকভাবে ওই আপুর যে কণ্ঠ সেই কণ্ঠেই কথা বলছে। খালি বারবার বলছে যে আমার পায়ে ব্যথা করছে। যদি জিজ্ঞেস করে কোথা থেকে আসছো, বলে আমার পায়ে ব্যথা করছে। যদি বলে নাম কি, পায়ে ব্যথা করছে। এরকম বারবার একই কথা বলছে। কিছুক্ষণ একই রকম কথা বলার পর ওই আপুর ভেতরে থাকা ওই জিনটা চুপ হয়ে যায়। মনে হচ্ছে কিছু একটা ভাবছে, কি ভাবছে এটা বোঝা যাচ্ছে না। এরপর ওই রাকি আবারও জিজ্ঞেস করেন যে তোমার নাম কি, কোথা থেকে আসছো? এরপর ওই রাকি জানায় যে সে একটা হিন্দু জিন, আর এটাও জানায় যে এই মেয়েটা সুবিধাজনক না। কেন সুবিধাজনক না, কেন, সে কি করেছে? ওই জিনটা জানায় যে এই মেয়েটা নাকি কাপড় যখন তারের উপর রোদে দিচ্ছিল, ওই কাপড়ের আঁচল ওই জিনের গায়ে লেগেছে। তখন রাকি বলছে এটা কি কোনো কথা হইল? সে তার কাপড় তো নাড়বেই, তার কাপড় সহ তার শ্বশুরবাড়ির আরও অনেকের কাপড় আছে। সে কি এই কাপড় নাড়ার জন্য কি তোমার যেই জায়গা সেইখানে গেছিল? সে তার বাড়ির উঠানে কাপড় নাড়তেছে, তুমি কেন এখানে আসছো? তুমি এখানে আসছো, কাপড়ের ছোঁয়া লেগেছে, আর তুমি এর উপর আসর করে এখন ভয় দেখানোর চেষ্টা করতেছো না? তা তো হবে না, এটা কোনো যুক্তির কথা হইল না। যদি এমন কথা হইতো যে সে তোমার আবাসস্থলে গেছে, সেখানে গিয়ে কিছু করছে, তা তো না। তুমি মানুষের আবাসস্থলে কি অটোটা কি? তোমার কেন উঠানে দিনের বেলা আসতে হবে? রাতের বেলাও তো এই কাজ করে নাই, তাও না হয় মেনে নিতাম। বিনা বাক্য ব্যয়ে এখান থেকে ভেগে যাবা, চলে যাবা, আর আসতে পারবা না। এ কথা বলার পর নাকি ওই জিনটা কিছুক্ষণ চুপ করে থাকে এবং বলে হ্যাঁ চলে যাব, চলে যাব, পায়ে ব্যথা করতেছে, মানে অসংলগ্ন কথা। এরপর ওই রাকি বলে আবার যদি আসো তাহলে কিন্তু তোমার কঠিন শাস্তি হবে। তখন ওই জিনটাকে আবার বলে হ্যাঁ আবার যদি আসি তাহলে আমার কঠিন শাস্তি হবে, পায়ে ব্যথা করছে। তো এই ধরনের অসংলগ্ন কথা, মানে সরাসরি কোনো কথার উত্তর দেয় না। এরপর হঠাৎ করেই ওই আপু ধপাস করে বিছানার উপরেই পড়ে যান, বসা থাকা অবস্থাতেই। বোঝা গেল জিনটা নাই, জিনটা চলে গেছে, যে দরজা ধরাম করে খুলে গেছে, জানালা ধরাম করে খুলে গেছে, বাইরের কোনো ডাল ভেঙে দিয়ে চলে গেছে, বিষয়টা এরকম না। এরপর থেকে ওই আপু স্বাভাবিক হয়ে যান। এই ঘটনার সবচাইতে রহস্যজনক বিষয়টা হচ্ছে তানবীর ভাইয়ের মাধ্যম দিয়ে পরবর্তীতে জিশান ভাই জানতে পেরেছিলেন ওই জিনটা নাকি নিজে থেকেই পরবর্তীতে ওই রাকির সাথে যোগাযোগ করেছিল, দেখা করেছিল। কি কারণে দেখা করেছিল, কি উদ্দেশ্যে দেখা করেছিল, কি বলেছিল, এই বিষয়টা আর জানা যায় নাই। কারণ জিনটা ওখানে উপস্থিত হয়ে অসংলগ্ন কথাবার্তা বলছিল, সে রাকির কথাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করছিল, কোনো ধরনের কোনো বিনিময় ছাড়াই সে ছেড়ে দিয়ে চলে যায়। এখন পর্যন্ত ওই আপুর কোনো সমস্যা হয়নি। আর ওই জিনটাই বা কেন ওই রাকির সাথে পরবর্তীতে যোগাযোগ করলো, বিষয়টা কিন্তু রহস্যই হয়ে রয়ে গেল। এটাই ছিল ঘটনা। শহরের এক হাসপাতালের নিচতলায় মর্গ ছিল। দিনে লোকজন যাওয়া আসা করলেও রাত হলে জায়গাটা পুরো ফাঁকা, ঠান্ডা আর ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে ওঠে। নতুন ডোম কামাল সাহেব প্রথম রাতের ডিউটিতে এলো। সবাই তাকে একটাই কথা বলেছিল, রাত 2টার পরে কখনো কোনো ফ্রিজ খুলবা না। কিন্তু সেই কারণটা কেউ কখনো তাকে বলেনি। একদিন রাত 1:50 অস্বাভাবিক নীরবতা। কামাল তার যাবতীয় ফাইলগুলো গোছাচ্ছিল, চারদিকে ঠান্ডা বাতাস, ফ্রিজগুলো থেকে
আসা হালকা গুনগুন শব্দ ছিল। সব ঠিক হয়েছিল, কিন্তু হঠাৎ টক টক করে একটা ফ্রিজারের লক নিচে থেকেই নড়ছে। কামাল তাকিয়ে দেখল ফ্রিজ নাম্বার 6। সেখানে একটা মৃতদেহ রাখা হয়েছিল সন্ধ্যার সময়। লোকটা ধীরে ধীরে খুলে গেল। দরজা একটু ফাঁক হলো, ভেতর থেকে ঠান্ডা কুয়াশা বের হতে লাগলো। হঠাৎ ঠপ করে শব্দ হলো, মনে হলো কিছু একটা নিচে পড়ল। কামাল ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে সামনে এগিয়ে গেল মর্গের দিকে, এবং সেখানে গিয়ে কামাল দেখল ফ্রিজের সামনের মেঝে ভেজা আর টেনে আনার মতো দাগ হয়ে আছে পানি দিয়ে, যেন কেউ ভেতর থেকে নেমে বাহিরে গেছে। মেঝেতে ভেজা পায়ের ছাপ, একটা দুইটা এরকম করে কয়েকটা, যেগুলো ছাপগুলো গিয়েছে সোজা দরজার দিকে যাচ্ছে, কিন্তু দরজা তো পুরোপুরিভাবেই বন্ধ, মানে ওটা এখনো ভেতরেই আছে। কামাল হঠাৎ অনুভব করলো যে তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঠান্ডা নিঃশ্বাস, সে ধীরে ধীরে পিছনে ফিরল। ফ্রিজ নাম্বার 6 মৃতদেহটা তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে, চোখ খোলা, মুখ কাঁপছে। দেহটা খুব আস্তে করে বলল, আমার জায়গায় খুব ঠান্ডা, আমার ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে, তাই আমি ঠিক করেছি আমি এখন থেকে বাইরেই থাকবো। এমন কথা বা এমন দৃশ্য দেখার পরে কামালের বুক পুরোপুরিভাবে জমে গেল। সে দৌড়তে চাইল, কিন্তু তার পা একদমই নড়ছে না। হঠাৎ টিক টিক করে আরেকটার পর একটার সবগুলো ফ্রিজারের দরজা লকগুলো খুলে গেল। সমস্ত ফ্রিজ একদম আনলক হয়ে গেল এবং সব দরজা ধীরে ধীরে খুলছে, এবং ভেতর থেকে কুয়াশা, মানে ফ্রিজের ভেতরে যে কুয়াশা জমা হয় ঠান্ডা বাতাসের মতো, সেগুলো সব বের হচ্ছে। একটা একটা করে মৃতদেহ সবগুলো উঠে বসছে। সবাই একসাথে মাথা ঘুরিয়ে তাকালো কামালের দিকে। তাদের চোখে নেই কোনো জীবন, তবুও তারা তাকিয়ে আছে কামালের দিকে এবং একসাথে বলল, নতুন একজন। ফ্রিজ নাম্বার 6 দেহটা কামালের কাছে এসে দাঁড়ালো, তার কানে কানে বলল, তুই আমার জায়গা নিবি? হঠাৎ কামাল অনুভব করলো তার শরীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে, তার চোখ ঝাপসা হয়ে গেল। পরদিন সকালে হাসপাতালের লোকজন এসে দেখে মর্গের সব কিছু ঠিকঠাকই আছে বটে, সব ফ্রিজও বন্ধ, তবে সব দেহের ভেতর কিন্তু ফ্রিজ নাম্বার 6 একটা নতুন দেহ, যা ছিল কামালের, এবং চোখগুলো ছিল খোলা, যেমন মুখে খুব একটা ভয় জমে আছে। আজও রাত 2টার পর ফ্রিজ নাম্বার 6 কখনো কখনো নিচ থেকেই খুলে যায়। ভেতর থেকে কণ্ঠ আসে, ঠান্ডা লাগছে, আমাকে বের করো। তো এই ঘটনার ঠিক কয়েকদিন পরে, মানে কামালের মৃত্যুর পর হাসপাতাল কয়েকদিনের জন্য মর্গ বন্ধ করে দেওয়া হয়। সবাই মনে করেছিল এটা একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু সত্য ঘটনা তখনও শুরু হয়নি। নতুন ডম। কিছুদিন পরে নতুন একজনকে ডোমে নিয়ে আসা হলো, তার নাম ছিল হাসান। পুরনো স্টাফরা তাকে শুধু একটা কথা বলল, ফ্রিজ নাম্বার 6 কাছে কখনো যাইস না। কিন্তু কেন যাবে না সে কারণটা খোলাখুলি কেউ বলল না। অদ্ভুত, হিসাব মিলছে না। প্রথম রাতেই হাসান একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। রেজিস্টারে লেখা 5টা মৃতদেহ, কিন্তু ফ্রিজ আছে 6টা, একটা অতিরিক্ত। সে ভাবলো হয়তো হিসাব গরমিল বা ভুল হয়েছে। কিন্তু যখন হাসান ফ্রিজ নাম্বার 6 খুলল, তার বুক ধক করে কেঁপে উঠল। দেখলো কামাল নেই, ভিতরে কামালের দেহটাই নেই, খালি, কিন্তু ভেতরের দেয়ালে নখ দিয়ে আঁচো কাটা দাগ, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। হাসান ভয় পেয়ে কন্ট্রোল রুমে গিয়ে নিজে নিজে ফুটেজ চেক করলো। রাত তখন 2টা বাজে, সব ফ্রিজ বন্ধ। তো 2টা বেজে 7 মিনিটে 6 নম্বর ফ্রিজটা আপনা আপনি খুলে গেল।
ধীরে ধীরে ভেতর থেকে কামাল উঠে বসে। তারপর সে নিজেই ফ্রিজ থেকে নেমে হাঁটতে শুরু করলো। কোথায় গেল? ক্যামেরা দেখা গেল কামাল দরজার সামনে এসে থামলো। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকালো। চোখ পুরো সাদা। সে বলল, আরেকজন লাগবে। তারপর হঠাৎ ক্যামেরা ব্ল্যাক হয়ে গেল। সেই রাতেই হাসান মর্গে ফিরে এলো। দেখলো সব ফ্রিজ আবারও বন্ধ হয়ে আছে, কিন্তু ভিতর থেকে শব্দ যেন ঠক ঠক, যেন সবগুলো ফ্রিজ একসাথেই নড়ছে। হঠাৎ সবগুলো ফ্রিজ একসাথে খুলে গেল। কুয়াশার মতো ধোঁয়া বের হলো। একটা একটা করে মৃতদেহ সব উঠে দাঁড়ালো। সবাই ধীরে ধীরে হাসানের দিকে এগিয়ে আসছে। সবশেষে ফ্রিজ নাম্বার 6 থেকে বের হলো কামাল, কিন্তু সে আর আগের মতো না। তার মুখ বিকৃত, চোখ ফাঁকা, এবং সে ধীরে ধীরে বলল, আমি বাইরে থাকতে পারি না, আমার জায়গা কেউ নিতে হবে। হাসান দৌড়াতে গেল, কিন্তু দরজা বন্ধ। পিছন থেকে ঠান্ডা হাত তার গলায় এসে বাঁধল, এবং কামাল ফিসফিস করে বলল, এবার তুই। পরদিন সকালবেলা লোকজন এসে দেখে সব কিছু স্বাভাবিক। সবগুলো ফ্রিজ বন্ধ। রেজিস্টারে লেখা 6টা মৃতদেহ। ফ্রিজ নাম্বার 6 খুলে দেখা গেল ভেতরে হাসান, চোখ খোলা, যেন মুখে আতঙ্ক জমে আছে। আজকের মতো এতটুকুই ছিল। যারা অনেক ধৈর্য নিয়ে এতটুকু পর্যন্ত গল্পটা শুনেছেন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন, এবং অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো দেখলে আমাদেরকে হাজারবার গল্প বলার অনুপ্রেরণা যোগায়। আমি চাই আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অডিয়েন্সদেরকে। দেখা হচ্ছে আগামী কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এপিসোডে এখন যে ঘটনাগুলো আমি শেয়ার করব, এগুলো আমার শেষ ঘটনা আজকের এপিসোডের জন্য। ঘটনাগুলো বলতে আসলে আমি আজকে 3টা ছোট ঘটনা আপনাদের মাঝে ভাগে ভাগে শেয়ার করব। অনেকে ছোট ঘটনা পাঠাচ্ছেন এবং রিকোয়েস্ট করছেন তাদের ঘটনাগুলো শেয়ার করার জন্য, তাই আজকে আমি উদ্যোগ নিলাম। তো প্রথমে যার ঘটনা শেয়ার করব তিনি হচ্ছে রাজু ভাই। তিনি সৌদি আরব থেকে ওনার একটা বাস্তব ঘটনা পাঠিয়েছেন। কয়েকদিন আগে ওনার সাথে ঘটনাটা ঘটে। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো রাজু ভাই বেশ কয়েক বছর আগে সৌদি আরব যান। তো তিনি যেই জায়গাটায় কাজ করেন সেটা একটা খেজুর বাগান ছিল। 30 বিঘা জমির উপর সেই খেজুর বাগান। সেখানে ওরা নাকি 6-7 জন কাজ করতো, এবং রাজু ভাই সহ 2 জন বাঙালি ছিল। তো ওনাদের কাজ ছিল যে ডিউটি ওয়াইজ ওনারা কাজ করতো, যে সারা খেজুর বাগানে ওনারা পানি দিত, এবং কেউ কেউ আছে যারা খেজুর সংগ্রহ করতো, এবং ঠিক সেই বাগানটার শেষ প্রান্তে একটা ছোট খামারের মতো ছিল। সেখানে দুম্বা এবং ছাগল পালা হতো, এবং সেখানেও নাকি ওদেরকে রাতে খাবার দেওয়া হতো এবং পানি দেওয়ার ব্যবস্থা করা হতো। তো রাজু ভাই দেখতেছে যে যখন থেকে তিনি থাকা এখানে শুরু করেন, তখন উনি দেখতেছে যে সেই দুম্বার যে খামারটা সচরাচর সন্ধ্যার আগে দিয়ে সবাই গিয়ে ফেরত আসে। মানে সন্ধ্যার পর এখানে কেউ পানি দিতে বা খাওয়া দিতে চায় না, মানে একটা টাইমেই দেয়। তো উনি বলতেছে, ভাই আমি তো গ্রামে এরকম গবাদি পশু পালছি, তো আমি যেটা জানি যে 2 বেলা ওদের খাওয়া দিতে হয়, বা ওদের খাওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। কিন্তু ওরা যে টাইমটা যায়, মানে আমার সাথে যারা কলিগ যারা আছে ওরা যে টাইমটা যায়, ওই টাইমটা আমার খুব ভালো লাগে না। আসলে এই টাইমটা খাওয়ার জন্য উপযুক্ত সময় না, কিন্তু তবুও তোরা যায়। তো রাজু ভাই নাকি কোনো একটা দিন সেই ওদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা এই টাইমে খাওয়া দিতে যাও কেন, এটা তো আরো আগে বা আরো পরে এরকম খাওয়া দিতে হয়। তো তারা বলতেছে যে ওই সাইডে তোমার না যায় ভালো, তোমার কাজ হচ্ছে তুমি খেজুর সংগ্রহ করবা বা বাগানে পানি দিবা, তুমি এই কাজই করো। তো রাজু ভাই নাকি উনি ওনার মতো কাজ করে যাচ্ছিল, তো ওনার এতটা উনি আগ্রহ দেখায় না। তো কয়েকদিন পর উনি একটা জিনিস মানে খেয়াল করে, মানে উনি কোনো একটা কাজে ওরকম সেই ওইখানে খামারের দিকে গিয়েছিল। তো উনি দেখতেছে, মানে টানা কয়েকদিন গেছে, তো উনি দেখতেছে যে প্রায় সময় নাকি দুম্বা 1-2টা করে কমে যায়, বা ছাগল 1-2টা করে কমে যায়। দেখা যাচ্ছে যদি 8টা-10টা থাকে, দেখা যায় এখানে হয়ে গেছে 5-6টা। তো উনি ভাবে যে হয়তো বা এগুলা বাইরে মালিক নিছে, যিনি মালিক আছে সে তো বাইরে নিয়ে গেছে, বা মানে কোথাও আছে, অন্য কোনো কোথাও আছে। তো এটার জন্য ভাবতে থাকে। তো এটা উনি কাউকে শেয়ার করে না। কিন্তু রেগুলার যখন হচ্ছিল, তখন ওনার সাথে যে আরেকজন বাঙালি ছিল, সেই বাঙালি ভাইকে তিনি বলতেছে যে, বা তার নাম হাসান ছিল, সেই হাসান ভাইকে তিনি বলতেছে
তো ভাইজান এখানে তো আমি প্রায় সময় দেখি যে দুম্বা বা ছাগল মিসিং, দুইটা একটা করে নাই, আবার পরের দিন একটা দুইটা করে বা পাঁচটা করে, মানে দুইটা জায়গা আর পাঁচটা করে এখানে বাড়তেছে, এগুলো আসলে কোথায় যায়? তখন সেই হাসান সে বলতেছে যে রাজু তোমার ওইখানে যাওয়া লাগবে না, তোমার যেদিন ডিউটি আসবে সেদিন বইলো তখন তোমাকে আমি বুঝাই দিব তখন কাজ, তখন তুমি এখান সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। তো মাস ঘুরে এরকম ঠিক একটা সময় 3 মাস পর গিয়ে রাজু ভাইয়ের ডিউটিটা আসে রাত্রেবেলা বলতে যে এরকম ছিল হয়তো বা যে রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত রাজু ভাইয়ের ডিউটি থাকবে, এবং ওনার ডিউটি হচ্ছে ওই যে আবার সেরকম পুরা বাগানে পানি দেওয়া এবং সেই গবাদি পশুর এখানে খাওয়া দেওয়া বা পানি দেওয়া। প্রথম দিন যেদিন উনি ডিউটি করতে যাবে তো উনি দেখতেছে যে ওনার সাথে সবসময় একটা টর্চের মতো থাকতো, আর ওইখানে যথেষ্ট আলোর ব্যবস্থা ছিল, কিন্তু খামার ওই সেটাতে খুব একটা আলো ছিল না। তুমি যখন পুরাটা খামারে মানে পুরাটা বাগানে যখন পানি বা খেজুর তোলা ওনার যাবতীয় কাজ শেষ করার পর যখন খামারে যাবে সেই গবাদি পশুগুলোকে খাওয়া দেওয়ার জন্য, উনি দেখতেছে যে কিছু একটা মানে ভিতরে খুব লাফালাফি করতেছে। উনি সঙ্গে সঙ্গে একটু ভিতর দিকে টর্চ মারে, উনি দেখতেছে যে একটা দুম্বা মানে তাকে জবাই করার সময় যেরকম ছটফট করে সেরকম ছটফট করতেছে। উনি যখন আবার টর্চ মেরে ভিতরের দিকে স্পষ্টভাবে দেখতে যাবে যে আসলে কি হয়েছে, তখন উনি দেখতেছে কিছু একটা মানে কোন মানুষ আকৃতি কোন একটা প্রাণী এটা টান দিতে যাবে, এবং যখন রাজু ভাইয়ের দিকে তাকায় সেটাকে এটা মানে ভিতর দিয়ে দৌড় দিয়ে চলে যায়, মানে ভিতর দিয়েই সে চলে যায় আর নাই, মানে ওয়ালের সাথে মানে মিশে গেলে এরকম মনে হচ্ছিল রাজু ভাইয়ের। তো রাজু ভাইয়ের সঙ্গে সঙ্গে চিৎকার দেয়, এবং তিনি তার যে সহকর্মী ছিল হাসান ভাই তাকে বলতেছে যে ভিতরে কিছু একটা দেখলাম, তাড়াতাড়ি আপনারা আসেন সবাই মিলে আসেন। তখন হাসান ভাই বলতেছে ওটা বাদ দাও রাজু, এটা নিয়ে কথা না বলি, তুমি তোমার মতো কাজ করে শেষ করে এসে পড়ো। তখন হাসান ভাইকে রাজু ভাই বলছে যে না আপনি বলছেন আমাকে বিস্তারিত বলবেন, আসলে কি আছে এখানে আমাকে বলেন তো। তখন সেই হাসান ভাই বলতেছে দেখো আমি তো এখানে 20 বছর ধরে কাজ করি, সমস্যাটাই খামার নিয়ে, এখানে এই জায়গাটার পিছনে যে জায়গাটা আছে মরুভূমিটা খুব একটা ভালো জায়গা না, তো এখানে কিছু জিনের বসবাস আছে, তারা এখান থেকে সবসময় তাদের ভোগের জন্য সবসময় বলতে মানে কি দেখা যায় যে 5-6 দিন পর এরকম এখান থেকে ওদের দুম্বা বা ছাগল যেটা একটা করে নিয়ে যায়, এবং একটা করে যখন নিয়ে যায় তখন মালিক এসে এটা আবার মানে ভরার মানে মালিক এটা কখনো খালি রাখতে দেয় না, এটা আবার বাইরে থেকে আবার অন্য জায়গায় দুম্বা বা ছাগল কিনে সেটা খামারটাকে ভরপুর করে রাখে। তো তখন রাজভাই বলতেছে যে এটা মালিক এখান থেকে সরে না কেন, তখন সেই ওই হাসান ভাই বলতেছে দেখো যেহেতু মালিকের জায়গাটা কেনা হয়ে গেছে, এত বড় জায়গা, উনি যেহেতু খেজুরের ব্যবসা ওনার আছে, উনি এটা এর জন্য ছড়াইতে পারতেছেন না, আর এখানে যেই সমস্যাটা আছে যে তোমার খামারের সমস্যাটা আছে এটাও ওনার এটা খামারটা বন্ধ করে দেওয়া ওনার যাবে না, কারণ ওনাকে উনি কয়েকটা হুজুর দেখাইছিল, তো হুজুরটা বলছে যে এই খামারটা সরাই ফেললে আপনার এই বাগানেরও ক্ষতি হইতে পারে। তো এই জন্য মালিক বলতেছে যে ওর তো মালিকের তো কোনো সমস্যা হয় না, হয়তো বা ওনার মাঝে মাঝে একটা দুম্বা একটা ছাগল মিসিং যায়, এটা ওনার জন্য তেমন কিছুই না, তেমন কোনো খরচই না। যাক রাজু ভাই শুনে একটু অবাক লাগে, উনি তো ওনার মতো কাজ করে, কিন্তু ওনাকে আবার বলে দেওয়া হয়েছে যে তুমি দিনের বা তুমি যখন আমার যেই কাজ তুমি তখনই শেষ করো, এর বাইরে তুমি কিছু করতে চাও না। তো রাজু ভাই বলতেছে সে হাসান ভাইকে যে ভাই আগে তো একটু দিনে দিনে খাওয়া দিতেন, এখন যে রাত্রেবেলা আমি দেই আবার সমস্যা হবে না তো, না আমার কোনো সমস্যা হবে না তো। তখন হাসান ভাই বলতেছে যে না তোমার কোনো সমস্যা হবে না, যেহেতু খাওয়ার টাইম চেঞ্জ হয়েছে তুমি খামারে জাস্ট খাওয়া দিয়ে এসে বলবো, আর কিছু তোমার করা লাগবে না। তখন ঠিক তার 3 দিন পরে রাজু ভাই আবার দেখতেছে যে সেখানে এরকম আজকে মনে আবারও সেই দুম্বা এরকম একটা ছটফট করতেছে, এবং জবাই করার আগে যেরকম চিৎকার দিয়ে উঠে সেরকম চিৎকার দিচ্ছিল। আজকে রাজু ভাই একটু মানে কেমন জানি লাগতেছিল, উনি ভাবতেছে যে আজকে আমি দেখবো আসলে কি জিন নাকি, মানে অনেক খুব সাহস ছিল। এবং উনি যখন দেখতে যাবে এবার টর্চ নিয়ে নাকি উনি যখন দেখতে যাবে খুব কাছাকাছি নাকি উনি চলে গেছিলেন, উনি বলতেছে আমাকে যে ভাইয়া বিশ্বাস করেন যে আমি জীবনে কখনো খারাপ কিছু দেখি নাই, আমি এটা দেখলাম যে মানে গরিলা যেরকম থাকে না এরকম ওই ফেসের কিছু আকৃতির কিছু একটা হবে, সে মানে চাপ দিয়ে ধরে রাখছে সেই দুম্বাটাকে, এবং দুম্বাটা মানে জান চলে যাবে, এবং পিছন দিয়ে একটা খালি জায়গা আছে সেটা টান দিয়ে নিয়ে যাবে, এবং ওগুলার চোখগুলা ছিল খুব বাজে আকৃতির, চোখ জল জল করতেছিল। এবং রাজু ভাই বলে যে ভাই আমি তো জানি যে আসলে জিন জাতি খালি চোখে বা আলোর মধ্যে বা কিছু একটা হোক যে কাছাকাছি সামনাসামনি ফেস টু ফেস হয় না, আমি মানে রাজু ভাই বলে যে ভাই আমি নিশ্চিত যে সেটা একটা কোনো আকৃতিতে রূপ নিয়ে সেখানে আসছিল। এবং রাজু ভাই যখন ইচ্ছা করে সেই জিনিসটা চোখে আলো মারবে তখন নাকি রাজু ভাইকে নাকি তাড়া করে আসছিল ধরার জন্য। রাজু ভাই দৌড় দিয়ে আসে এবং উনি বলে যে ভাই আমি দৌড় দিয়ে যখন চিৎকার করে আসতেছিলাম আমার সাথে অন্যান্য যে আরো আরবিয়ান যে কলিগুলো ছিল এসে আমাকে ধস্তাধস্তি করে নিয়ে যায়, এবং হাসান ভাই সেদিন আমাকে খুব বকাবকি করে, বলতেছে তোমাকে বলা হয়েছে যে তুমি এখানে মানে বেশি মানে এটা নিয়ে মানে ঘাটাঘাটি করতে যাও না, তোমার খাওয়া দাওয়া তুমি খাওয়া দিয়ে এসে পড়বা।
রাজু ভাই বলে যাবে আমি সেখানে তারপর ওই রাতের নাইট ডিউটিটা আমি পরে বন্ধ করে দিয়ে আমি দিনের বেলা ডিউটি করতাম। তো আমি যতটুকু জানি সেইখানে খামারটায় সমস্যা আছে, যেটা ছোটো ঘটনা আপনার কাছে শেয়ার করার রাজু ভাই বলেছিল, এটা আপনাদের মাঝে আমি এখন শেয়ার করলাম। তো দ্বিতীয় যে ঘটনাটা আমি এখন শেয়ার করতে যাচ্ছি সেটা আমাকে পাঠিয়েছেন ঋতুপর্ণা আপু। উনি কলকাতা থেকে আমাদেরকে ঘটনাটা মেল করেছেন বেশ কয়েকদিন আগে। তো উনি যেটা বলে যে ওনার বাবার বাড়িতে মানে ওনার দাদু বাড়িতে একটা ঘটনা আছে যেটা 1970 সালের দিকে ঘটেছিল। এটা বাঁকুড়া জেলার কোনো একটা জায়গায় হবে কলকাতার। তো সেখানে ওনার বাবারা ছিল প্রায় 6-7 জন, ওনারা ভাই ছিল। তো ওনাদের যে বাসাটা ছিল মানে বাড়িটা ছিল যে গ্রামে, সেখানে এটা নাকি মাটির তৈরি, প্রায় দোতলা একটা বাসা ছিল, সম্পূর্ণ মাটির তৈরি। তো এটা নাকি অনেক পুরানো বাসা ছিল। তো কোনো একদিন সন্ধ্যায় ওনার দাদা দাদি এবং ওনার বাবা, তখন নাকি 8-10 বছর বয়স, ওনারা নাকি 6-7 ভাই মিলে একসাথে সন্ধ্যার পরে, আলো ছিল না তখন, তো ওনারা বসেছিল। হঠাৎ করে খুব ঢিলাঢিলি হচ্ছিল, মানে পাথর দিয়ে কেউ ঢিল মারতেছিল ওনাদের বাড়িতে উঠানের মধ্যে, যারা ওনারা যেখানে বসেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে ঢিল যে মারতেছিল কারো গায়ে নাকি সে ঢিল লাগতেছিল না, সবগুলো নাকি ছড়াই ছিটে আশেপাশে পড়তেছে, কারো গায়ে লাগতেছে না। সবাই একটু ভয় পায় এবং আলোর ব্যবস্থা, মোমবাতি বা যেটা হোক আলোর ব্যবস্থা করে ওনারা দেখতেছে যে মানে পাথরগুলা সব এক সাইজের এবং এগুলাতে লাল সিঁদুর দেওয়া, এবং এগুলো নাকি কোনো না কোনো একটা নিয়ে ওনাদের ঘরে রেখে দেয়। ঠিক সেদিন থেকেই শুরু। তারপর থেকে নাকি প্রায় সময় ওনাদেরকে দেখা যায় দিনের বেলা যেটা হতো বেশিরভাগ, যে খড়কুটা খুব এলোমেলো অবস্থা ওনাদের উঠানে পড়ে আছে। আবার সন্ধ্যার পর দেখা যেত যে বাড়িতে বাইরে কেউ গেলেই মাটি ঢিল মারতেছে এবং দেখা যেত যে মাঝে মাঝে ওনাদের ঘরের মধ্যে আগুন ধরাই দিত কে জানে। এবং প্রায় সময় নাকি এটাও হতো যে ওনাদেরকে বাড়ি থেকে খুব বাজেভাবে ডাকাডাকি করতো, কিন্তু কে ডাকাডাকি করতো কেউ কিছু বুঝতো না। তেরা যখন ঘটতেছিল ওনারা ভাবে যে হয়তো কোনো ওঝা বা কবিরাজ এনে দেখবে যে আসলে বাসায় কোনো সমস্যা আছে নাকি। তো এগুলো চিন্তা ভাবনা করতে করতে একদিন নাকি সেই ঋতুপর্ণা ওনার ওনার মানে বাবার বড় ভাই ওনাকে নাকি একদিন পাওয়া যাচ্ছিল না। তো ওনাকে নাকি এরকম বাড়ি থেকে একটু দূরে একটা গাছের মধ্যে উপরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, এবং ওনাকে অনেক কষ্ট নাকি সেই গাছ থেকে নামানো হয় এবং জিজ্ঞেস করা হয় যে তুমি কোথায় মানে এইভাবে কি উপরে কে উঠলা। তখন সেই ঋতুপর্ণা পুরোনার জ্যাঠা নাকি বলতেছে যে না আমি বলতে পারবো না, আমাকে কি জানি নিয়ে গেছিল এখান থেকে, কিন্তু তার চেহারাটা খুব বাজে আকৃতির ছিল, এরপর কি হয়েছে আমি আর কিছু বলতে পারবো না। তো এরকম যখন একটার পর একটা উদ্ভট সব ঘটনা ঘটতে থাকে, তো আশেপাশের বাড়ির সবাই তখন এখানে নাকি প্রায় সময় বাসাটা দেখতে আসতো, এবং সবাই নাকি একটু রং তামাশা করে দেখতে আসতো, আরে এটা নাকি ভূতের বাড়ি, দেখি তো কি হয়েছে এখানে কি আছে। তো এখানে সবাই আগ্রহে নাকি আসতো। তো একদিন এক লোক এরকম সন্ধ্যার পরে ওনাদের বাসায় আসে, বলতেছে যে ভূতের বাড়ি দেখতে আসছি, ভূতের বাড়ি দেখতে আসবো। তখন নাকি ঠিক সন্ধ্যার পর তখন তো দেখা যেত যে 7টা-8টার দিকে অনেক রাত। তো এরকম একটা লোক নাকি এরকম আসে, আসার পর সে খুব ঠাট্টা মশকরা করতেছিল সেই ওই ঋতুপর্ণা আপুর ওনার দাদা দাদির সাথে, ওনার যারা ছিল ওনাদের সাথে ঠাট্টা মশকরা করতেছিল যে তোমার কে আছে এখানে দেখবো। তো হঠাৎ উনি দেখতেছে যে একটা বয়স্ক লোক, সে অনেকক্ষণ ধরে সেই মানে যে লোকটা একটা ঠাট্টা মশকরা করতেছিল তার দিকে অনেকক্ষণ ধরে সেই বয়স্ক লোকটা তাকায় আছে। এবং এটা দেখার পর সেই মানে বয়স্ক লেখে থেকে উনি প্রচন্ড ভয় পেয়েছে এবং বলতেছে যে এই বাড়িতে থাকা যাবে না, এই বাড়িতে আসলে ভূত আছে, এই বলে নাকি লোকটা চলে যায়। যে লোকটার ঠাট্টা মশকরা করতেছিল ওনার নাম নাকি ছিল অক্ষয়। তো সেই অক্ষয় বাবু উনি নাকি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে চলে যায়, এবং পরের দিন ওনাকে ঋতুপর্ণা ওনার দাদা জিজ্ঞেস করে যে অক্ষয় তুমি সেদিন কালকে আসলা, খুব তো রং তামাশা করলা, তুমি ভয় পেয়ে চলে গেলা কেন? তখন সেই অক্ষয়বাবু বলতেছে যে আপনাকে আমি কি বলবো, আমি একটা জিনিস দেখছি, দেখে আমার খুব ভয় লাগছে এবং আমি আসলে বুঝতে পারি নাই যে আসলেই মানে আপনার বাড়িতে সমস্যা আছে। তখন সেই দাদা নাকি বলতেছে কি হয়েছে বলো তো? বলতেছে যে আমাদের পাশের বাড়িতেই একটা লোক কয়েকদিন আগে আত্মহত্যা করছিল, তাকে কিন্তু দাহ করা হয়েছিল ঠিক আপনাদের বাড়ির পিছনে যে নদীটা আছে নদীর পাড়ের সেই চরে মানে নদীর পাড়ের এখানে কিন্তু দাহ করা হয়েছিল। তো তাকে আমি মনে হয় দেখলাম কালকে আপনাদের বাড়ির এখানে। তখন সেই ঋতুপর্ণা আপুর দাদা উনি বলতেছে তুমি উল্টা পাল্টা কি কথা বলো, ওই লোকটা আত্মহত্যা করছে, ওকে দাহ করে দেওয়া হয়েছে, এখন তুমি আবার এই কথা কেন বলতেছো, ওকে দেখছো, এগুলো কি উল্টা পাল্টা কথা বলতেছে। যাই হোক, তো এরকম যখন সমস্যা হইতেছিল তখন একটা ওঝা আনা হয় ওনাদের বাসায়, সেই ঋতুপর্ণা আপুর দাদার বাড়িতে আনা হয়। তো সেই ওঝা অনেক কিছু দেখার পর সে বলতেছে যে এই জমিনে নদীর পাড়ের বালু আসছে,
বালু আছে এবং সেই বালু থেকেই এখানে খারাপ কিছু একটা ভর করছে। তখন ওঝাকে যখন জিজ্ঞেস করা হয়, ওঝা বলতেছে যে আমাকে এরকম 2-3 দিন সময় দেওয়া লাগবে, যে কি সমস্যা আমি দেখে তারপর আপনাদেরকে আমি জানাবো। তখন সে ওঝা বলে যে একটা বাড়ির নাম বলতেছে ওই বাড়ির অমুক, সে কয়েকদিন আগে আত্মহত্যা করছিল, তো ওকে কিন্তু শ্মশান ঘাটে দাহ করাতে চায় না, এর জন্য নদীর পাড়ে দাহ করানো হয়েছিল, এবং তাকে যেখানে দাহ করা হয়েছিল সেখানে যে বালু আছে সেই বালুটা তোমাদের বাড়িতে আনা হয়েছে, এবং সেই বালুটা তোমাদের বাড়িতে রয়ে গেছে দেখি সে এখানে বারবার তোমার এখানে আসে এবং তোমাদেরকে নানাভাবে সে ডিস্টার্ব করে। তখন ঠিকই দেখা গেছে যে ঋতুপর্ণাপুর বাবার বড় ভাই তিনি কোন একটা কারণে সেই নদীর পাড় থেকে অনেকগুলো বালু ওনাদের বাড়িতে এনে রাখছিল বা কোনো একটা কাজে লাগাইছিল, তো এই কারণে এই সমস্যাটা হইতে পারে। পরে ওঝা বলতেছে দেখো এখন যেই অপদেবতা বা যে আত্মাটা এখানে ঘুরতেছে তাকে তাড়ানোর কোনো উপায় নাই, কারণ সেই বাড়িতে একবার নজর, এই বাড়িতে যেহেতু আর কোনো একটা ভাবে সে এসে পড়ছে, সে এখান থেকে কখনো যাবে না, তো এখানে কোনো পূজা দিয়েও তোমার কোনো লাভ হবে না, তোমরা বরং বাড়িটা ছেড়ে দাও। তো ঋতুপর্ণা আপু বলে যে ভাইয়া, তারপর আমার সাথে যেটা হয় যে আমার দাদা ভাইরা তখন আমাদের সেখানে ছেড়ে দেওয়া লাগছিল, এবং আমরা বেশ কয়েকবার ওইখানে যেহেতু আমরা কেউ থাকতাম না, তারপর অনেকবার ওখানে থাকার চেষ্টা করছিলাম, এবং দেখা যায় কেউ যদি এখানে থাকতে যায় তার নাকি রাতে খুব সমস্যা হয় সেখানে, এবং এরকম নাকি ঢিলাঢিলি হয়, এখনো নাকি ঢিলাঢিলি হয়, কেউ গেলে নাকি দেখা যাচ্ছে খড় কোনো অংশে পোড়ায় ফেলতেছে, কিন্তু ওদের কারো কোনো ক্ষতি করে না। এবং সবচেয়ে বেশি সমস্যাটা হয় তার, সেটা হচ্ছে ঋতুপর্ণা জ্যাঠার। উনি নাকি এখনো গেলে ওনাকেই নাকি একমাত্র খুব সমস্যার সম্মুখীন হতে হয়, এবং ওনাকে নাকি সরাসরি আঘাত করে। উনি নাকি একবার এরকম রিসেন্টলি নাকি ওখানে গিয়েছিল, তো উঠানে নাকি এরকম উনি কোনো কারণে বসেছিল, ওনাকে নাকি আগুনের ফুলকির মতো কিছু একটা এসে নাকি ওনার গায়ে এসে লাগে, এবং ওনার নাকি বেশ কিছু অংশ পুড়ে যায়, এটা উনি বলে। তো যেটা ঋতুপর্ণা আপু বলে যে ভাই এমন হতে পারে যে আমার সেই জ্যাঠাই সেই নদীর পাড় থেকে বালুটা এখানে আসছিল, হয়তো এই জন্য ওনার এই সমস্যাটা হয়, এবং সেই আত্মা বা অপদেবতা যেটা আমরা বলি সেটা হচ্ছে তাকে এই সমস্যাটার মধ্যে ফেলে। তো এটা ছিল একটা ছোট ঘটনা যেটা আমি শেয়ার করলাম। এখন আরেকটা ঘটনা আমি এখন শেয়ার করছি, এটা এখনকার জন্য আমার শেষ ঘটনা। এই ঘটনাটা যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে হাসান ভাই, তিনি সেনাবাহিনীতে আছেন। হাসানুর রহমান ভাই, ওনার ডাক নাম হাসান। তো তিনি সেনাবাহিনীতে আছেন। ওনার একটা ঘটনা, এটা 2017 সালের ঘটনা, তখন তিনি নতুন যোগদান করেন সেখানে, তো সেনাবাহিনীতে। তো ওনার তখন পোস্টিং ছিল খাগড়াছড়ি, আর উনি নাইট ডিউটি করতেন। তো নাইট ডিউটি যে তিনি করতেন সেখানে একবার একটা টিলার উপরে ওনার ডিউটি পড়ে, তো সেখানে দুজনকে একসাথে কাজ করতে হবে, তার সাথে একটা বয়স্ক একটা আনসার দিয়ে দেওয়া হয়েছিল, সেই আনসার ওখানে ওনার সাথে ছিলেন। রাত নাকি তখন 2টা বাজবে। তো সেই হাসানুর রহমান ভাই তিনি কোনো একটা কারণে ডিউটির ফাঁক দিয়ে অন্য একটা ফোন আসে মনে হয় বাড়ি থেকে, তো উনি ফোনে কথা বলতে বলতে উনি বেশ খানিকটা দূরে চলে যায়। তো দূরে চলে যাওয়ার পরে ওনাকে দূর থেকে সেই আনসারটা ডাকতেছে, বলতেছে যে হাসান সাহেব আপনি বেশি দূরে যায়েন না, কাছাকাছি থাকেন, বেশি দূরে যাওয়া ঠিক হবে না। যাই হোক, হাসান ভাই ওইরকম উনি কথা বলতে বলতে আবার যখন ওনার আগের সেই আনসার যেখানে বসা ছিল সেখানে যখন ব্যাক করবে, তখন উনি দেখতেছে একটা গরম বাতাস ওনাকে ধাক্কা দিল। ওই ধাক্কা খেয়ে পড়ে গেলে যেগুলো হয় না, যে পিছন থেকে ধাক্কা দিয়ে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায়, এরকম উনি এরকম পড়ে গেল। তো উনি যেটা হয়, উনি আবার সে আনসারের কাছে আসে, এসে বলতেছে যে চাচা আপনি আমাকে ডাকলেন কেন, আপনি তো অনেক বয়স্ক মানুষ, আপনি তো কাজ করতেছেন, কাজ করেন, বিরক্ত হয়েছে আর কি, যে কাজ করতেছেন কাজ করেন, তা আপনি আমাকে এরকম ডাকলেন কেন, ফোনে কথা বলতেছিলাম। তো সেই আনসার বলতেছে যে বাবা দেখো, কিছু মনে করো না, তুমি তো আমার বয়স অনেক ছোট হবা, তোমাকে একটা কথা বলি যে আমি এই এলাকাটা অনেক বছর ধরে আছি, এইসব জায়গা ভালো না, আশেপাশে ঘোরাঘুরি করি না, যেটা তোমাকে আমি ডাকছি। তো যাই হোক, তো সেই সময় আর উনি একটু বিরক্ত বোধ করে হাসান ভাই, উনি তো ওনার পরের কাজ শেষে ওনার নাকি ভোর 4টার দিকে ডিউটি শেষ হয়, ডিউটি শেষ করে উনি ওনার রুমে চলে যায়, এবং সেই আনসার ওনার কোনো জায়গায় ফিরে যায়। তো স্বপ্নে উনি দেখতেছে যে ওনার উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছে হাসান ভাই সেদিন রাত্রেবেলা, যে ওনাকে মনে হয় কেউ গলা চেপে ধরতেছে, উনি শ্বাস নিতে পারতেছে না, এরকম কয়েকটা স্বপ্ন উনি নাকি দেখছে, খারাপ স্বপ্ন দেখছে। দেখার পরে উনি পরের দিন আবার ডিউটিতে যাবে, এবং সেদিন আর 3 রাত্রেবেলা বের হয় না। তো উনি আনসারের সাথে গল্প করতে বলতেছে যে চাচা আপনি যে আমার সেদিন ডাকছিলেন, কালকে যে ডাকলেন আমাকে, আমি বুঝলাম না চাচা, রাত্রেবেলা শোয়ার পর আমি একটু বাজে উল্টাপাল্টা স্বপ্ন দেখলাম, আমার খুব ভয় লাগতেছে, এবং কালকে সারাটা দিন আমার বুক ধরবর করছে, আপনার কি জানি হইলো।
তো মানে কালকে সারা রাত আমার এরকম বুক ধরপড় করছে, এটা বলতেছে। তো তখন সেই আনসার উনি বলতেছে যে বাবা আমি তো, আমার তো বয়স ভালোই হয়েছে, আমি কিছু দোয়া দুধ পারি, আমি তোমাকে দোয়া দুধ করে ঝাড়ফুঁক দিয়ে দিচ্ছি, তোমার যে সমস্যাটা আশা করি এটা শেষ হয়ে যাবে, এটা হয়তো খারাপ কিছু তুমি নজরে পড়ছে তোমার, আসলে বললাম না এই জায়গাটা ভালো না, আর পাহাড় পর্বত এলাকা, এখানে আসলে মানুষের বসবাস নেই, তো অনেক সময় খারাপ কিছু নজর পড়লেও পড়তে পারে। যাই হোক, সেই আনসার নাকি হাসান ভাই ওনাকে নাকি তখন অনেক ঝাড়ফুঁক দিয়ে দিচ্ছিল। ঝাড়ফুঁক দেওয়ার পরে মানে একটা জিনিসই দেখতেছে, মানে হাসান ভাই নাকি ওনার নাকি মানে ঝাড়ফুঁক দেওয়ার পর খুব একটা মানে জ্বালা যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরের মধ্যে। তো জ্বালা যন্ত্রণা যখন হচ্ছে তখন তিনি সেই চাচাকে বলতেছে, একটা মানে বলতে হঠাৎ বলছে, চাচা আপনি ঝাড়ফুঁক দিয়েন না, আমার শরীরটা এমনি কেমন জানি লাগতেছে, জ্বালাপোড়া করতেছে এরকম। তখন আনসার চাচা বলতেছে হাসান ভাইকে যে ঠিক আছে তুমি বাবা আজকে রাতে সাবধানে থাকো, আর এগুলো ভয় পাও না, এগুলো হইতে পারে। তো ওটা না এরকম ভোর 4টা হবে এরকম ডিউটি শেষ করে যার রুমে চলে যায়। পরের দিন সকালে কিভাবে কি হয়েছে বলতে পারবে না, যে সেই আনসার চাচার লাশ নাকি ওনারা যেখানে থাকতো তার ঠিক পাশেই একটা পুকুর আছে, পুকুরে উল্টানো, মানে মাথাটা নিচের দিকে মাটির দিকে ডাবানো অবস্থায় পাওয়া যায়। অনেকে জিজ্ঞেস করে যে কিভাবে মারা গেছে, অনেকে জিজ্ঞেস করে, মানে কেউ নাকি কোনো উত্তর দিতে পারতেছিল না, বলতেছে যে না এখানে তেমন না যে আমাদের এন্ট্রি পার্টি বা কেউ আছে, এখানে তো খুব নীরব এলাকা, এখানে তো খারাপ কিছু থাকার কথা না। তো প্যারানরমাল কিছু ঘটতে পারে সেই হাসান ভাই এটা উনি নিজেও ভাবে নাই। তো ওনারা ভাবে যে হয়তো মানে এমন হতে পারে যে হয়তো এমন ডাকাত বা কিছু পড়ছে, বা এই কারণে ওনার সাথে হয়তো কারো কোনো শত্রুতা ছিল, যেহেতু আগে থেকে আনসার সেখানে থাকতে, হয়তো তারা কেউ এখানে ওনাকে মানে খুন করছে, ফালায় রাখছে। যাই হোক, সেভাবে তো কয়েকদিন কাটে, এটার কোনো সুরাহা হয় না। কিন্তু হাসান ভাই নাকি আস্তে আস্তে ওনার মধ্যে খুব ভয়ভীতি কাজ করতেছিল। উনি বলে যে ভাই আমার প্রচন্ড ভয় লাগতো রাতে ঘুমাইতে, এবং আমি মনে হইতেছে কি যে সেই আনসারটাকে আমি স্বপ্ন দেখতাম, আর এরকম একটা ফিল করতাম, আনসারের মধ্যে একটা বয়স্ক লোক আমার কাছে আসতেছে এবং আমার কাছে খুব সাহায্য যাচ্ছে, এগুলো খুব ভয় লাগতো এগুলো নিয়ে। তো এগুলো যখন হতো তো উনি মিথ্যা কথা বলে উনি কোনো রকম একটা ছুটি নিয়ে ওনার বাড়িতে কয়েকদিনের জন্য আসে সেই হাসান ভাই। উনি বাড়িতে আসার পর এরকম একটা বড় হুজুরের কাছে যায় এবং হুজুরকে বলতেছে যে পুরোটা ঘটনা বলে যে আমি এরকম ওখানে গেছিলাম, বাতাসে না কিছু একটা খারাপ কিছু ধাক্কা লাগছে, আর আমি এখন উল্টাপাল্টা অনেক স্বপ্ন দেখি, এবং আমার কেন জানি মনে হয় যে আনসার চাচা আমাকে এরকম ঝাড়ফুঁক দিয়েছিল না, আমি প্রায় সময় স্বপ্ন দেখি। তখন সেই হুজুর বলতেছে যে তোমাকে বাবা কয়েকদিন সময় দিতে হবে, আমি দেখি কি হয়, কারণ এটা তো আসলে সচরাচর হট করে বলা যাবে না, আমি দেখি আগে কি সমস্যা। তো এরকম হুজুর নাকি সেই হাসান ভাইয়ের নাম ঠিকানা এবং ওনার বাবার নাম ঠিকানা নিয়ে যায়। তখন হুজুর কয়েকদিন পর সেই হাসান ভাইকে বলতেছে যে তোমারও তো যাওয়ার সময় গেছে বাবা, একটা কথা বলি, সমস্যাটা হচ্ছে যে তুমি যে সেদিন যে গেছিলা সেখানে তোমার যাওয়াটা ঠিক হয় নাই, তোমাকে একটা বাজে জিন তোমার উপর ভর করছে, এবং সে সচরাচর মানে তোমাকে এরকম মানে তোমাকে প্রায় সময় এরকম সে ভয় দেখায়, সে সহজে তোমার এখান থেকে যাবে না, এবং সেই চাচা চাইছিল সেই জিনটাকে ছড়াই দেওয়ার জন্য। কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না যে সেই জিন বা সেই পিশাচটাই তোমার সেই যে আনসার যে আছে তোমার সাথে যে থাকতো, তাকে এরকম রাতে সে এরকম অন্য রূপ নিয়ে গিয়ে তাকে ডেকে সেই পুকুর পাড়ে গেঁথে রাখছে, মেরে গেঁথে রাখছে। তো এটা তো তোমরা বিশ্বাস করবে না। তো এখন তোমার ভাগ্য ভালো যে তুমি তোমাকে একটু ঝাড়ফুঁকুনি দিয়ে দিছিল, এবং সেই পিশাচটা নাকি একটাই জিত ছিল যে কেন সেই হাসান ভাইকে ঝাড়ফুঁক দেওয়া হয়েছে, এই কারণে নাকি পিশাচটা সেই আনসারকে মেরে ফেলছিল। তো যাই হোক, এটা পরে সেই হাসান ভাই আমাকে বলে যে ভাই আমি তারপরে মানে এমন অবস্থা যে আমি মানে চাকরি ছাড়ার মতো অবস্থা হয়ে গেছিল, আমি প্রায় অনেকদিন ছুটিতে গেছিলাম, এরকম মিথ্যা কথা বলেছি আমার শারীরিক অসুস্থতা। তো এরকম নাকি প্রায় 15 দিনের মতো ছুটি কাটানোর পরে তারপর উনি আমার কাজে যোগদান করে, এবং উনি তারপর হাসান ভাই বলে যে ভাই বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, তো হুজুর আমাকে পরা পানি এবং তাবিজ দিয়ে রাখছিল, এবং সেই তাবিজ দেওয়ার পরে আমি অনেকটা সুস্থ হই। তবুও আমার মাঝে এখনো অনেক ভয় কাজ করে, এবং আমি যেহেতু পাহাড়ি অঞ্চলে আছি আবার অনেক ভয়ের ঘটনা আছে যেটা আস্তে আস্তে আপনার মাঝে শেয়ার করব। তো এটাই আসলে আমাকে উনি বলে হাসান ভাই। তো ছোট ছোট আমি 3টা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। ইনশাল্লাহ সামনের এপিসোডে আরও কিছু ভয়ঙ্কর ভয়ের ঘটনা নিয়ে আসবো, সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই, আশা করছি ভালো আছেন এবং ভালো দলেই আছেন। আশা করছি আপনার অডিয়েন্স যারা আছে তারা অবশ্যই ভালো আছে। তো ভাইয়া কথা না বাড়িয়ে আমি চলে আসছি সরাসরি ঘটনাতে। রাত তখন প্রায় 1টা বাজে। রাশেদুল ভাই বন্ধুর বাসা থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তা একদম পুরোপুরি ফাঁকা ছিল। হঠাৎ দূরে একটা রিক্সা দেখতে দেখা গেল। রিক্সাওয়ালা নিচ থেকে দেখে বলল, মামা কোথায় যাবেন? রাশেদ উঠে বসলেন। রিক্সাও আপন মনে চলতে শুরু করলো।
কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রিকশার চাকা ঘোরার শব্দ নেই। চারদিক কেমন একদম নিস্তব্ধ হয়ে আছে। রাশেদ বললেন, মামা একটু দ্রুত যান। তো রিক্সাওয়ালার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো রিকশায় যেন সে একা না, যেন তার পিছনে কেউ বসে আছে। সে ধীরে ধীরে ঘাড় ঘোরালো, কিন্তু কেউ নেই, কিন্তু ওজনটা অনেক বেশি আছে। তো রিকশার সামনে একটা ছোট আয়না ছিল, সেখানে রাশেদ তাকিয়ে দেখলো যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো যে পিছনে একটা লোক বসে আছে, তার মুখ দেখা যাচ্ছে না, শুধুই কালো এবং বিকৃত। পেছন থেকে কণ্ঠ এলো, আমি নামতে পারি নাই। রাশেদের গা কাঁপতে লাগলো। সে চিৎকার করে বলল, ভাই থামান। রিকশাওয়ালা ধীরে মাথা ঘোরালো, তার মুখ নেই, অর্ধেকও নেই। সে হাসলো এবং বলল, মামা এখান থেকে সবাই নামতে পারে না। তো রাশেদুল দেখলো রাস্তা সে চিনতে পারছে না। চারদিকে ভীষণ অন্ধকার, কোনো বাড়ি নেই, শুধু কুয়াশা এবং কুয়াশা। হঠাৎ সে অনুভব করলো রিকশায় আরও লোক উঠছে, 1 জন 2 জন 3 জন, কিন্তু সবাই চুপচাপ বসে আছে এবং সবারই শরীর পুরোপুরি ঠান্ডা। এবং সব যাত্রী একসাথে রাশেদকে উদ্দেশ্য করে বলল, নতুন। রাশেদ দৌড়তে চাইল, কিন্তু তার শরীর জমে গেছে। পিছন থেকে হাত তার কাঁধে বরফের মতো ঠান্ডা একটা অনুভব। পেছন থেকে একটা হাত তার কাঁধে রাখলো এবং রাশেদের শরীরের মধ্যে একটা ঠান্ডা অনুভূতি জেগে উঠল। রাস্তার পাশে একটা খালি রিক্সা পাওয়া গেল, কেউ নেই, কিন্তু সিটে ভেজা দাগ আর নখ দিয়ে লেখা, আমি নামতে পারি নাই। পরের দিন সকালে এমন দৃশ্য দেখলো খালেদ ভাই। তারপর সে বলল যে বরিশালের কিছু রাস্তায় রাত 1টার পরে একটা রিক্সা দেখা যায়। রিক্সাওয়ালা নিচ থেকে জিজ্ঞাসা করে, কোথায় যাবেন? তো রাশেদুল হেরে যাওয়ার কয়েকদিন পর শুরু হলো আসল কাহিনী। অনেকেই বিশ্বাস করলো, অনেকেই না, কিন্তু এরপর যা ঘটলো সেটা আর কেউ অস্বীকার করতে পারল না। কয়েকদিন পর একই রাস্তায় আরেকজন ছেলে, নাম ছিল সাকিব, রাত করে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখলো একটা রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালা বলল, মামা কোথায় যাবেন? সাকিব কিছু না ভেবেই উঠে বসলো রিক্সাতে। রিক্সা চলতে শুরু করলো। কিছুক্ষণ পর সাকিব দেখলো, সাকিবের মনে হলো যে সে রিক্সাতে একা বসে আছে না, বরং তার সাথে কেউ একজন বসে আছে। তখন সেও রাশেদের মতো সামনের আয়নায় তাকালো, দেখলো পেছনে বসে আছে একজন মানুষ। এবার তার মুখ দেখা যাচ্ছে। সে মুখটা ছিল রাশেদের, চোখগুলো ফাঁকা, মুখে অদ্ভুত কষ্ট জমে আছে। রাশেদ ধীরে বলল, নামার চেষ্টা করো। সাকিব ভয় পেয়ে চিৎকার করে বলল, ভাই থামান, ভাই থামান। রিক্সাওয়ালা ধীরে ধীরে মাথা ঘোরালো এবং দেখলো তার চোখ নেই। সে বলল, এখন আর নামা যাবে না মামা। হঠাৎ রাশেদুলের কণ্ঠ বদলে গেল এবং বলল, আমি এখানে অনেক দিন ধরে আছি। তার হাত ধীরে ধীরে সাকিবের দিকে বাড়ল। রিক্সা হঠাৎ থেমে গেল। চারদিকে বিষণ্ণ অন্ধকার। সব যাত্রী একসাথে বলল, একজন নামবে তো আরেকজন উঠবে। পরদিন সকালে লোকজন রাস্তায় একটা রিক্সা দেখতে পেল। দেখলো যে ড্রাইভার ছিল সাকিব, চোখগুলো ফাঁকা, ভিতরে যাত্রী বসে আছে। একজন যাত্রী জানালার পাশে বসে আছে, ধীরে বলছে, আমি নামতে পারছি। সে নেমে গেল, কিন্তু তার জায়গায় আরেকজন বসে পড়ল। সত্য কথা হলো, এই রিক্সাটা কখনো খালি থাকে না, সবসময় একজন নতুন থাকে, আরেকজন বের হয়। যখন পুরো বরিশালে এমন অদ্ভুত ঘটনা ছড়িয়ে পড়ল, তখন লোকজন মনে করেছিল সাকিব বোধহয় ড্রাইভার হয়ে গেছে এবং রাশেদুল নেমে গেছে। গল্প এখানে শেষ নয়, কিন্তু আসল ভয় তখন শুরু হলো। পরদিন সকালে রাশেদুলকে এক রাস্তায় পাশে পাওয়া গেল, অচেতন অবস্থায়।
চোখ খোলার পর সে শুধু একটা কথাই বলেছিল, ওটা রিক্সা না, যেন ওটা একটা মরণ ফাঁদ। কয়েকদিন পর সে স্বাভাবিক হলো, কিন্তু পুরোপুরি না। রাতে ঘুমায় না, বাইরে অন্য মনস্ক হয়ে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে ফিসফিস করে বলে, ও আবারও আসবে, ও আবারও আসবে। একদিন রাশেদের পরিবার লক্ষ্য করলো রাশেদুল আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নায় একা না সে, তার পিছনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। রাশেদুল ধীরে ধীরে বলল, আমি পুরোপুরি নামি নাই। মানে হলো তার একটা অংশ এখনো রিক্সায় আটকে আছে। এরপরে শুরু হলো নতুন নিয়ম। এরপর থেকে অদ্ভুত সব ঘটনা শুরু হতে লাগলো। রাশেদুল যেখানে যায় রাতে, সেখানে হালকা করে রিক্সার ঘন্টা শব্দ শোনা যায়, টিং টিং করে। এক রাতে রাশেদ হঠাৎ ঘুম থেকে উঠে দাঁড়ালো, চোখগুলো ফাঁকা। সে দরজার দিকে হাঁটতে লাগলো। তার মা ডেকে বললেন, বাবা, তুই এখন এত রাতে কোথায় যাচ্ছিস? সে ধীরে বলল, মা, আমাকে আবারও ওরা নিতে এসেছে। দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে আছে সেই রিক্সাটা। সাকিব বসে আছে ড্রাইভার সিটে, চোখগুলো ফাঁকা। সে বলল, আসো, সময় হয়ে গিয়েছে। রাশেদুল ধীরে ধীরে রিক্সায় উঠে বসলো। কেউ তাকে থামাতে পারল না। রিক্সা ধীরে ধীরে অন্ধকারের সঙ্গে মিলিয়ে গেল। পরদিন সকালে মানুষজন দেখলো যে রাস্তায় একটা রিক্সা চলছে, ড্রাইভার ছিল রাশেদুল, চোখগুলো ফাঁকা। এখন রিক্সায় 3 জন থাকে, ড্রাইভার, একজন পুরনো যাত্রী, আরেকজন নতুন। কিছু যাত্রীরা এমনও থাকে যে সেখান থেকে ফিরলেও সে তোমাকে কখনো ছাড়বে না, একদিন আবারও নিয়ে যায়। তো এমনটাই ঘটেছে রাশেদের ক্ষেত্রে। তো এরপর থেকে যখন পুরো বরিশাল জেলার মধ্যে ছড়াছড়ি হয়ে গেল যে রাত হলেই সেই রিক্সাটা বারবার দেখা যায় এবং সেখানে নতুন করে যাত্রী ওঠে। তো কেউ জানতো না যে আসলে এই রিক্সার শেষ গন্তব্য কোথায়। এক ঝড়ের রাত্রে রাস্তায় কেউ ছিল না। হঠাৎ কয়েকজন লোক দূর থেকে দেখলো একটা রিক্সা খুব ধীরে ধীরে এগিয়ে আসছে বৃষ্টির মধ্যে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো চাকার নিচ থেকে কোনো রকম পানি ছিটছে না। রিক্সাটা কাছে আসতেই তারা দেখলো ড্রাইভার রাশেদুল, চোখগুলো ছিল তার খুব ফাঁকা। পেছনে বসে আছে 2 জন, একজন সাকিব, আরেকজন ছিল অচেনা একটা লোক। রিক্সাটা হঠাৎ রাস্তার মাঝখান থেকে থেমে গেল। সবাই ভাবলো হয়তো নষ্ট হয়ে গিয়েছে। তারপর সব যাত্রী একসাথে মাথা তুলল। 3 জন বলল, শেষ জায়গা এসে গেছে। চারপাশে রাস্তা ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। বাড়ি, লাইট সব গায়েব, শুধুই কুয়াশা। মনে হচ্ছিল এই রিক্সাটা আর শহরে নেই। তারপর রিক্সাটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল, কিছুই নেই, শুধু ফাঁকা রাস্তা। লোকজন এখনও বলে কখনো কখনো ঝড়ের রাত্রে দূরে একটা রিক্সা দেখা যায়। যদি কেউ বেশি সময় নিয়ে তার দিকে তাকিয়ে থাকে, সে আর নড়তে পারে না। ওটা আর শুধু রিক্সা না, ওটা একটা পথ যেখানে একবার গেলে ফিরে আসার রাস্তা একেবারেই বন্ধ হয়ে যায়। তো আজকে শুরুতে যে ঘটনাটা আমি শেয়ার করতে যাচ্ছি, এটা আমাকে পাঠিয়েছেন জুনায়েদ ভাই। তো জুনায়েদ ভাই যেটা আমাকে বলে যে ছোটবেলা থেকেই ওনার সাথে 2টা ভালো জিন থাকতো এবং এটা সব সময় ওনার সাথেই থাকে। বিপদ আপদে এই জিনগুলো নাকি ওনাকে খুব সাহায্য করে এবং তিনি এই 2টা জিনকে মানুষ রূপে ইনি মাঝে মাঝে স্বপ্ন দেখেন। তো যাই হোক, ঘটনায় চলে যাই আমি। তো জুনায়েদ ভাই যেটা বলে যে এই যে কয়েক মাস আগে রোজার ঈদ হলো আমাদের, তো সেই রোজার ঈদের সময় কিন্তু বা আগে দিয়ে কিন্তু লকডাউন ছিল এবং তখন কিন্তু করোনার কারণে খুব কড়া করেছিল, মানুষ কিন্তু সচরাচর ঘর থেকে বের হতে পারতো না। তো ওনাদের বন্ধু যারা ছিল, 5-6 জন বন্ধুরা ছিল, তো এক বন্ধুর নাম ছিল আমিনুল। কথা প্রসঙ্গে সেই আমিনুল বলতেছে ঈদের ঠিক 1 দিন কি 2 দিন আগে যে দেখো সরকার তো এখন হঠাৎ করে গাড়ি ঘোড়া মানে ছাড়া শুরু করে দিচ্ছে, চলো আমরা একটা গাড়ি ভাড়া করে আমাদের দেশের বাড়ি যাই। মানে আমিনুল ভাই দেশের বাড়ি যাওয়ার জন্য বলতেছে। দেশের বাড়িটা কোথায় সেটা আমি বলছি না, তো বলতেছে সে দেশের বাড়ি যাই, চলো সেখানে একটা জমিদার বাড়ি আছে, ওখানে আমরা ঘুরবো আর ওখানে অনেক ভয়ানক ঘটনা ঘটে। মানে এটা সেই জুনায়েদ ভাইকে উদ্দেশ্য করে বলতেছিল। আর জুনায়েদ ভাইয়ের একটা অভ্যাস ছিল যে তিনি যদি কোথাও যেত, সেখানে যদি কোনো প্যারানরমাল যদি কোনো সমস্যা থাকতো, সেটা উনি মানে স্বাভাবিকভাবে উনি টের পেয়ে যেত।
এবং ওনাদের যে বন্ধু বান্ধবের যে সার্কেলটা আছে সেখান থেকেও দুইটা বন্ধু আছে, তাদের বাসায় যে একটু সমস্যা আছে সেটা জুনায়েদ ভাই একবার যাওয়ার পর বুঝে গিয়েছিল। মানে এই জিনিসগুলো নাকি জুনায়েদ ভাই খুব সহজে বুঝতে পারতো। যাই হোক, আমিনুল ভাই যেটা বলে যে ওনার দেশের বাড়িতে যাওয়ার প্রস্তাব দেয়, এই ঈদটা সেখানেই করতে বলে। তো সবাই যার যার ভাষায় রাজি করায় ফেলে এবং ওনারা 5 জন বন্ধু মিলে ঠিক করে যে সেই আমিনুল ভাইয়ের দেশের বাড়ি যাবে। তো দিনক্ষণ ঠিক করে ওনারা চলে যায় এখানে, ঈদের দিন সুন্দরভাবে কাটায়। ঠিক একদিন পরে আমিনুল ভাই সেই জুনায়েদ ভাইকে উদ্দেশ্য করে বলতেছে যে জুনায়েদ, আসলে আমরা যে প্ল্যান করে আসছিলাম যে জমিদার বাড়ি ঘুরতে যাব, চল আমরা ঘুরে আসি। তো সবাই নাকি ফ্রেন্ড সার্কেল ওরা যায়, তো ভিতরে যায় না, বাইরে থেকেই দেখতেছে যে এটা নাকি খুব একটু হন্টেড টাইপের। বাইরে থেকেই বোঝা যাচ্ছিল সেটা অনেক পুরানো একটা বাড়ি। তো বাকি যে ফ্রেন্ডগুলো ছিল ওরা খুব ইগনোর করতেছিল, বলতেছিল আমিনুল ভাইকে যে আচ্ছা এটা বাদ দে, এই জায়গায় ঘোরার কোনো কিছু নাই, আর এটা দেখারই বা কি হইলো, আমরা পুরোটা শহর আমরা ঘুরে দেখি। তো পুরোটা শহর ওনাদের ঘুরে দেখা হয়েছিল, কিন্তু জুনায়েদ ভাইয়ের কথা হচ্ছে যে না, যেহেতু এটা উদ্দেশ্য করে এখানে দেখতে আসছি, আমি এখানে সময় করে যাব। তো সেদিন তো আরও যাওয়া হয় না। পরের দিন সকালবেলা আমিনুল ভাই শুধুমাত্র জুনায়েদ ভাইকে নিয়ে সেখানে যায়। তো জুনায়েদ ভাই উনি একাই ভিতরে ঢুকেন, বা গেটটা অনেক পুরানো ছিল এবং ওখানে নাকি লোকজন ছিল না বললেই চলে। তো জুনায়েদ ভাই ভিতরে ঢুকেন, আমিনুল ভাই ছিল বাইরে। তো উনি ঢোকার পর দেখতেছে মানে শ্যাওলাযুক্ত একটা বাসা, এবং উনি একতলায় ঢোকার পর দেখতেছে যে ইটের স্তূপ পড়ে আছে, খুব ময়লা আবর্জনা। এবং ওনার ঢুকে কিন্তু খুব একটা সমস্যা হয় নাই। মানে উনি বলতেছিল যে ভাই আমি যখন ঢুকছি আমার কিন্তু সবসময় বুঝতে পারি যে কোনো খারাপ কিছু এখানে আছে নাকি, কিন্তু সেখানে ঢুকে সেদিন আমার কিছুই মনে হয় না, মনে হলো স্বাভাবিক একটা বাসা। এবং দোতলা একটা সিঁড়ি গেছে দেখতেছে, সেটাও সে বেশ পুরানো এবং এটা ওঠা খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল তখন। তো জুনায়েদ ভাই যখন বুঝলো যে এটার মধ্যে কোনো সমস্যা নাই, তখন তিনি আবার ব্যাক করলেন। ব্যাক করে উনি আমিনুল ভাইকে বলতেছে যে আমিনুল, এখানে কোনো সমস্যাই নাই, আমি তো সবসময় গেলে বুঝি, তো চলো বাসায় চলে যাই। তো ওনারা বাসায় যায়। বাসায় গিয়ে ঠিক জুনায়েদ ভাই অন্যান্য বাকি ফ্রেন্ডগুলোকে এই কথাই বলতেছে। তো বাকি ফ্রেন্ডগুলো একটু মস্করা করে জুনায়েদ ভাইকে বলতেছে যে তুমি হয়তো ভয় পাইছো, এর জন্য রাত্রেবেলা যাও না, দিনের বেলা গিয়ে ঘুরে এসে পড়ছো। তো জুনায়েদ ভাই এটা একটু একটু ওনার বিরক্ত হয় উনি, যে দেখো আমি কিন্তু মিথ্যা কথা বলি না, চলো তোমাদেরকে নিয়ে রাত্রেবেলা যাব। তো সব ফ্রেন্ডের মধ্যে মাত্র 3-4 জন হয়তো একটু রাজি হয় যে ঠিক আছে আমরা বাইরে থাকবো, তুমি ভিতরে গিয়ে ঘুরে আসবা, দেখবো। তো মাগরিবের পর ওনারা এরকম একটা সময় দেখা যাবে সবগুলা ফ্রেন্ড মানে টোটাল 5 জনই ওনারা যায়। তো জুনায়েদ ভাই একটা টর্চ লাইট নিয়ে যায়, যেটা আমিনুল ভাই ওনাকে দেয়, খুব পাওয়ারফুল একটা টর্চ লাইট ছিল, এবং ওনার সাথে ওনার মোবাইল ছিল। তো ওনারা ভিতরে ওনারা তো মানে যারা ফ্রেন্ড ছিল বাকি 4 জন তো বাইরে ছিল। তো জুনায়েদ ভাই উনি নাকি বাসাটায় ঢোকার পর উনি যখন এখন ঢুকতেছে, উনি বলতেছে ভাই আমি এখন ফিল করতেছি বাসাটা কোনো একটা সমস্যা আছে, এবং আমি 2 মিনিট বাসাটার একতলায় হাঁটার পরেই আমার টর্চটা বন্ধ হয়ে যায়। তো তখন আমি টর্চটা মানে পকেটে ঢুকাই, তারপরে আমার মোবাইলের যে টর্চটা আছে সেটা দিয়ে আমি ভাবতেছি সিঁড়িটার উপরে উঠে দেখবো আসলে কিছু আছে নাকি। যখন সিঁড়িটা দিয়ে উনি উপরে উঠতে যাবে, উনি একটা আর্তনাদের শব্দ পাচ্ছিল, যে কেউ হয়তো এখানে কষ্টে আছে বা মারা যাওয়ার পূর্ব মুহূর্তে মানুষ যেরকম ছটফট করে এরকম একটা আওয়াজ আসতেছিল। এবং এটা শোনার পর জুনায়েদ ভাই ভাবে যে হয়তো এটা ওনার মানে উল্টাপাল্টা কোনো হয়তো উনি আওয়াজ শুনতেছে, হয়তো উনি মনে করে যে ওনার হ্যালোসিনেশন হচ্ছে। তারপরে উনি ইচ্ছা করে একটু দোতলার দিকে যেতে যাবে, তো উনি একটা আওয়াজ স্পষ্ট উপর থেকে শুনতে পায় যে উপরে আসা দরকার নেই, মানে উপরে আসতে ওনাকে মানা করতেছে কেউ। তো এটা যখন উনি কয়েকবার শুনতে পায় তখন উনি বুঝে যায় যে না আসলে হয়তো বা বাসাটা কোনো সমস্যা আছে। তো উনি বারবার মানে আল্লাহকে স্মরণ করতেছিল, এবং সেই সাথে উনি ভাবতেছিল যে ওনার সাথে যে 2টা জিন আছে ওরা নিশ্চয়ই এখন হাজির হবে, কারণ এই 2টা ভালো জিন ওনার কাছে সবসময় মানে ওনার উপকারের সময় এসে পড়তো। তো জুনায়েদ ভাই দেখতেছে যে জিন 2টা আসে না, তো উনি ঠিক করে যে উনি আবার বাইরে ব্যাক করবে। তুমি যখন বাইরে ব্যাক করবে অনেকক্ষণ নাকি উনি ঘুরতেছে, কিন্তু ব্যাক করতে পারতেছিল না, মানে নিজের থেকে উনি দরজাটা খুঁজে পাচ্ছিল না, মেইন দরজাটা কোন দিক দিয়ে ব্যাক করতে হবে। যখন মেইন দরজার অনেক কষ্ট খুঁজে পায় তখন উনি দেখতেছে সাদা জুব্বা পরা 2 জন লোক ওনাকে বলতেছে যে তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও জুনায়েদ, এখানে থাকাটা তোমার ঠিক হবে না। তখন তিনি ভাবে যে এই 2টা লোককে তুমি সবসময় স্বপ্ন দেখে, এবং উনি বুঝে যায় যে এই 2টাই হবে যে ওনার সাথে থাকা সেই 2টা ভালো জিন। যাই হোক, জুনায়েদ ভাই সেখান থেকে অনেক কষ্টে বের হয়ে যায়, এবং উনি বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছে যে সাদা জুব্বা পরা সেই 2টা লোক আর নাই। তো উনি মেন গেটে বের হয়ে দেখতেছে যে আমিনুল ভাই এবং ওনার 3-4 জন ফ্রেন্ড যারা ছিল তা আছেই, সেই সাথে আমিনুল ভাইয়ের বাসা থেকে 2-1 জন আত্মীয় এসে পড়ছে, এবং জুনায়েদ ভাইকে দেখেই ওরা ধরাধরি করে বলতেছে যে তুমি ঠিক আছো, তোমার কোনো সমস্যা নেই তো?
জুনায়েদ ভাই বলতেছে যে না কোনো সমস্যা হয় নাই, তবে বাসাটার ভিতরে মানে একটু সমস্যা আছে, একটু হালকা একটু সমস্যায় পড়ছিলাম, এর জন্য মানে আসতে 10-15 মিনিট লেট হইলো। তো তখন বাকি বন্ধু যারা ছিল ওরা একজন আরেকজনের দিকে তাকায় আছে এবং বলতেছে 10-15 মিনিট লেট হচ্ছে মানে আমরা এখানে আসছি 7টার সময়, তুমি এখানে প্রায় 7:15 কি 7:30 দিকে ভিতরে ঢুকছো, আর এখন বাজে রাত 10:24। তুমি কি বলতেছো এগুলা জুনায়েদ? এই দেখো তোমার দেরি হবে দেখে আমি আমার বাসা থেকে মানে আমিনুল ভাই বলতেছে যে আমি আমার বাসা থেকে আত্মীয় স্বজন নিয়ে আসছি, যে এখন একটু পরে আমার ভিতরে ঢুকতাম। তো আত্মীয় যারা দুজন আসছে ওরা বলতেছে জুনায়েদ ভাইকে এবং ওর ফ্রেন্ড সার্কেল সবাইকে উদ্দেশ্য করে বলতেছে তোমাদের কি দরকার ছিল এত রাতে এখানে যাওয়ার, মানে কি কোনো মানে কাজ পাও না, মানে একটু বাঁকা সুরে বলতেছে। তো যাই হোক ওনারা তখন সেই রাতের মতো বাসায় এসে পড়ে। তো জুনায়েদ ভাই তো বাসায় এসে পড়ার পরে পরের দিন সকালে ওনারা ঠিক করে যে ঢাকায় চলে যাবে এরকম। তো বাকি ফ্রেন্ডগুলা কেউ কেউ বলতেছে যে এত তাড়াতাড়ি ঢাকায় যাবো না, আমরা আরো কয়েকদিন পর যাই। তো জুনায়েদ ভাইও একটু আগ্রহ দেখায় বলে ঠিক আছে এক কাজ করি আমরা 2টা দিন পর যাই, এখানে একটু দেখি থাকি। কিন্তু ওনার একটাই কথা, সেই আমিনুল ভাইকে বলতেছে যে আমিনুল আমি সেই জমিদার বাড়িতে আবার যাব এবং কি সমস্যা এটা আমি একটু ফেস করছিলাম, এটা একটু আবার দেখবো, দিনের বেলা গিয়ে দেখি। তো এই কথাটা যখন আমিনুল ভাইকে বলে, আমিনুল ভাই বলতেছে দেখো জুনায়েদ তুমি যে গতকাল রাতে সেখানে গেছিলে, আমার আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে আশেপাশের বাড়ি কিন্তু সবাই জেনে গেছে যে আমি বন্ধু বান্ধব নিয়ে সেই জায়গায় গেছি, কারণ সেই জায়গাটা খুব হন্টেড, আমাদের এখানে কেউ যায় না। তো বলতেছে যে এগুলো তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো, যে আমিনুল ভাই বলতেছে যেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো, তো তোমার যদি পুরো শহর ঘুরতে হয় আমি পুরো শহর তোমাকে আবার ঘুরাবো, সমস্যা নাই, আমরা সবাই মিলে একসাথে ঘুরবো। দুজনে বলে আমাকে যে ভাই আমি তো নাছরবান্দা, আমার তো মাথায় যেটা ঢুকে গেছে যেটার মধ্যে কিছু একটা আছে ওইটা আমাকে যেতে হবে এবং দেখতে হবে কি আছে, এবং আমি আমার যে 2টা জিন আমার সাথে থাকে ওদেরকে আমি স্বপ্নের মাধ্যমে বাস্তবে আমি ডেকেছিলাম তারপরও সেদিন, কিন্তু তারা আমাকে একটাই কথা বলতেছে যে তোমার এটা নিয়ে মাথা মানে ঘাটাঘাটি না করাই ভালো হবে, তুমি শহর ঘুরে ঢাকা ফিরে যাও। তো জুনায়েদ ভাই তারপরও যখন ওনার মধ্যে একটা কৌতূহল কাজ করতেছিল, তো সেদিন নাকি বিকেল বেলার দিকে উনি বাসা থেকে মানে একটু কাছাকাছি হবে এরকম একটা চায়ের দোকান আছে, উনি একাই নাকি সেখানে চা খেতে যায় এবং একটা মুরব্বীকে পায় সেখানে, খুব বয়স্ক একজন মুরব্বী হবে, সে 70 বছর কি তার বেশি বয়স হবে সেই মুরব্বীটার। তো উনি জুনায়েদ ভাইয়ের অনেক কথার ছলে সেই মুরব্বীকে হঠাৎ করে জিজ্ঞেস করে বসতেছে যে চাচা এখানে যে জমিদার বাড়িটা আছে এটা নিয়ে কি কোনো ঘটনা আপনি জানেন নাকি? তো সেই চাচা আবার জানতো না যে জুনায়েদ ভাই ওরা কেউ রাত্রেবেলা এখানে গেছে। জুনায়েদ ভাই নাকি কথা বলে আগে নিয়ে বুঝে গেছিল যে চাচারা সে জানে না তাদের কথা। তো সেই চাচা কথা প্রসঙ্গে বলতেছে যে জমিদার বাড়িতে এটা ভালো না, অনেক খারাপ কিছু দেখা যায় এখানে, এর জন্য কেউ যেতে চায় না। তো জুনায়েদ ভাই এক কথা 2 কথা বলতে বলতে চাচার থেকে পুরোটা ঘটনা শুনে এবং সেটাই আমি এখন আবার আপনাদের বলছি। তো এখানে নাকি 80 দশকের দিকে একটা জমিদার ছিল সেখানে মানে সেই বাড়িটায়, এবং জমিদারটা নাকি খুব প্রভাবশালী ছিল। সে নাকি মানুষকে খুব অত্যাচার করত এবং মানে অহেতুক অত্যাচার করত। দেখা যেত যে নিজের সুদের বিনিময়ে টাকা দিত, মানে মানুষকে টাকা ধার দিত, বা দেখা যেত নিজের জমি দিয়ে দিছে যে বড় মানে চাষ করার জন্য। তো এগুলো নাকি সে খুব হ্যাসেল করতো সাধারণ মানুষের সাথে সেই জমিদার। তো এরকমই সবুর নামে এক লোক ছিল, সেই সবুরকে এই জমিদার বেশ কিছু টাকা ধার দেয়। তো ধার দিয়ে যখন ফেরত দেওয়ার সময় আসবে সুদে আসলে নাকি সেই সবুর দিতে পারতেছিল না। তখন সেই জমিদার নাকি সবুরের সব সহায় সম্পত্তি নিয়ে গেছে এবং নিয়ে যাওয়ার পর সবুরকে পুরো মানে এমন অবস্থায় সবুরের ঘরটা ছাড়া কিছুই নাই, মানে সব কিছু নিয়ে গেছিল। তখন সেই সবুরের স্ত্রী এবং ছেলে মানে কষ্টে ওরা নাকি খুব মানে অসহায়ভাবে মানে ঘরের মধ্যে মানে পড়েছিল, মানে দেখা যায় খাওয়া পেতো না, টাকা পয়সা নাই। সবুরের স্ত্রী মানে বয়স ছিল তার, সেও নাকি অসুস্থ হয়ে গেছিল এবং ছেলেটা নাকি একটু অসুস্থ ছিল আগে থেকে এবং সে নাকি আরো বেশি অসুস্থ হয়ে গেছিল। তো কোনো একদিন সেই ছেলেটা নাকি এরকম রোগে শোকে মারা যায় এবং মারা যাওয়ার পরে সেই সবুর করে কি জমিদারের কাছে আসে, যে বলতেছে যে জমিদার সাহেব আপনি যে হয়ে পারেন আমার ছেলেটার যেহেতু মারা গেছিল একটা দাফনের ব্যবস্থা করে দেন, কারণ গ্রামের কোনো লোকরা কেউ দাফনের জন্য আগে আসতেছে না। তখন সেই জমিদার বলতেছে যে না তোর ছেলের কোনো দাফন কাফন কিছু হবে না, তোর বাসায় তোর ছেলে পৌঁছবে, পচে মরে ওইখানে মরছে তো ঠিক আছে, তোর বাসায় পচে ওর লাশ নষ্ট হবে, তোর ছেলের কোনো দাফন কাফন হবে না, কারণ তুই আমার টাকা ঠিক সময় দিস না। এগুলো কথা বলতেছিল জমিদার। তো এগুলো যখন জমিদার বাসায় এসে বলে ওর স্ত্রী মানে জমিদার না মানে সেই সবুর যখন ওর বাসায় এসে ওর স্ত্রীকে বলে, সবুরের স্ত্রীও নাকি তখন মানে সে বিষ খেয়ে আত্মহত্যা করে। তখন সবুর অনেক কষ্টে তার স্ত্রী এবং তার সন্তানের বাড়ির পাশে নিজেই নাকি কবর করে একসাথে নাকি দাফন দিয়ে দেয়, 2টা মানে যে স্ত্রীকে এবং ছেলেকে একসাথে দাফন দিয়ে দেয়।
তো দাফন দিয়ে দেওয়ার পরে সবুর আবার জমিদারের কাছে যায়, জমিদারকে গিয়ে বলে যে আপনার জন্য আমি আমার এই ছেলে আর আমার স্ত্রীকে ঠিকভাবে দাফনটা দিতে পারিনি, আমার অনেক কষ্ট হয়েছে, জানাজার কাপড়টা পর্যন্ত মানে দাফনদার কাপড়টা পর্যন্ত আমার কাছে ছিল না। তো এটা বলার পর জমিদার তো ওকে আরো দূরচার করে তাড়ায় দেয়। তো মাস খানিক পর নাকি সবুরের লাশও নাকি সে ঘরটার মধ্যে মানে সবুরের ঘরে নাকি পচে থাকতে দেখা যায় আর কি, মানুষ আশেপাশে মানুষ পায় সবুরের পচা লাশ। তো জমিদার নাকি তারপর সবুরের সেই ঘরটাও দখল করে নেয়। দখল করে নেওয়ার পর একদিন জমিদার কোন একটা কারণে সে সবুরের ঘরে যায়, মানে যেহেতু সবকিছু দখল হয়ে গেছে আর সবুর এখানে ফ্যামিলিও নাই, তখন সেই জমিদার নাকি সবুরের ঘরে যাওয়ার পর সেই সবুরের স্ত্রীকে নাকি সে দেখতে পাইছিল। এই কোন একদিন ভর দুপুরে সে জমিদার গেছিল এবং সবুরের স্ত্রীকে নাকি সে দেখতে পাইছিল সেই ঘরের ভিতর, এবং সবুরের স্ত্রী জমিদারকে নাকি জমিদারকে ধরে নাকি বলছিল যে তোর কারণে আমি আমার ছেলে মারা গেছে, আমার জামাই মারা গেছে, তুই তোর স্ত্রী সন্তান নিয়ে বেশি দিন টিকতে পারবি না। সেদিন নাকি জমিদার অনেক ভয় পেয়ে যায় এবং সে নাকি সেই ভয় পেয়ে আবার তার বাসায় এসে পড়ে এবং তার স্ত্রী সন্তানকে বলতেছে যে আমি সবুরের সেই ভিটায় গেছিলাম, সেই ঘরে গেছিলাম যেটা আমি দখল করছি, আমি কেন জানি মনে হলো আমি সবুরের স্ত্রীকে দেখছি এবং সে আমাকে এরকম গলা চেপে ধরছে এবং বলছে, আমাকে হুমকি দিয়েছে যে তোমাদের ক্ষতি হবে, মানে জমিদার তার সন্তান এবং তার স্ত্রীকে বলতেছে এটা। এরপর নাকি সেই জমিদারটা নাকি অনেক পাগলের মতো হয়ে গেছিল এবং সে নাকি গ্রামের অনেক কবিরাজকে দেখাইছিল এবং অনেক হুজুর যারা ছিল, বুজুর্গান লোক যারা ছিল তাদেরকে দেখাইছে এবং পুরোটা ঘটনা বলে যে আমার এই সমস্যা হয়েছে, সবুরের সাথে আমি তো অনেক ভুল করছি, আমাকে মাফ করে দেন, আমি আর কখনো কোনো খারাপ কাজ করব না। ঠিকই নাকি কোনো একটা জটিল রোগে সেই জমিদারের স্ত্রী এবং তার ছেলেও নাকি এরকম অসুস্থ হয়ে মারা যায় এবং ঠিক সবুর যেভাবে মারা গিয়েছিল ওর বাসায় একা, মানে ওর লাশ যেমন পচেছিল, সেই জমিদারও নাকি তার নিজের বাড়িতে এরকম ওর যে দোতলায় থাকতো সেখানে নাকি ওর লাশ পাওয়া যায় কোনো এক সময়। এটা নাকি প্রায় লাশ পাওয়া যাওয়ার পর তখন গ্রামের লোকরা জমিদারের ঠিকভাবে জানাজা করে নাই, ঠিকভাবে দাফন দেয় নাই, কারণ সেই জমিদার তো মানে মানুষের অত্যাচার করতো, সেই জমিদারের নাকি তখন তার লাশ পোড়ায় দিছিল, এটাও শোনা গেছে। তো এটা ঘটার পরে তারপরে নাকি সেই জমিদার বাড়িতে অনেকে নাকি এরকম দখলের জন্য গেছিল, কেউ কেউ ওখানে গিয়ে থাকছে, কিন্তু যেটা হয় যে যারাই থাকতে গেছিল তারা নাকি কয়েকদিনে বেশি থাকতে পারে না, তারা নাকি সেই জমিদারের আত্মা নাকি দেখতো, মানে জমিদারের আত্মা বলতে জমিদার এবং জমিদারের স্ত্রী তাদের কান্নার আওয়াজ নাকি সেই জমিদার বাড়ি থেকে আসতো। তারপরে তো একটা পর্যায়ে এখানে আর কেউ থাকে না এবং এই বাসা নাকি পরিত্যক্ত হয়ে যায়, এরপর থেকে নাকি সবাই সেখানে সেটাকে ভৌতিক বাড়ি হিসাবে পরিচয় দেয় সবার কাছে, এই জন্য কেউ সচরাচর যায় না। তো জুনায়েদ ভাই ওই সেই চাচার কাছ থেকে এটা শোনার পর আমিনুল ভাইকে মানে যে ফ্রেন্ডের বাড়ি সেখানে ছিল তার কাছে যায় এবং তাকে পুরোটা ঘটনা আবার বলে। সেই ফ্রেন্ডরা বলতেছে দোস্ত এটা আমি শুনছিলাম এরকম, কিন্তু আমরা আসলে এটা কাউকে এরকম বলি না, কারণ বুঝেছি তো আমাদের এলাকায় আমরা এটা মানে যদি বেশি সবার সেখানে যায় অনেকে, কিন্তু তাহলে দেখা যাবে আমাদের এই বাড়িতে কেউ আসবে না, কারণ এর আগেও আমাদের এক আত্মীয় এরকম আসছিল, ওনাদের ট্রেনের সমস্যা হয়েছে, ট্রেনে তো এই কথা বাড়াবাড়ি না করাই ভালো। তো যাই হোক, এটা পরে জুনায়েদ ভাই বলে ভাই এটা আমি শোনার পর আমি তো পরে ঢাকায় এসে পড়ি, কিন্তু ঢাকায় এসে পড়ার পরও আমার যে দুইটা ভালো জিন আছে তাদেরকে আমি এরকম জিজ্ঞেস করি যে আসলে ওই বাড়িতে কি সমস্যা আছে কি নাই। তো সেই ভালো জিন দুইটা বলে যে দেখো কারিন জিন বা ওই জমিদারের কারিন সেটা হচ্ছে সেই বাড়িটার মধ্যে আছে এবং সে এরকম ওর রূপ নিয়ে মাঝে মাঝে মানুষকে ভয় দেখায়, কারণ জমিদারটা যেহেতু মানে জমিদারকে অনেকে বলে লাশ পচা অবস্থায় পাওয়া গেছে, আসলে কিন্তু জমিদারটা আত্মহত্যা করছিল সেখানে, এই কারণে ওর কারিনটা এরকম ঘুরে বেড়ায়, ওখানে ভয় দেখায়। এই জন্য তোমাকে আমি সেদিন বলছিলাম, তুমি যখন সেদিন গেছিলে রাত্রে, মানে জুনায়েদ ভাই উদ্দেশ্য করে সেদিন বলতেছে যে তুমি সেদিন রাতে যে গেছিলা তখন কিন্তু তার কারিনগুলো আশেপাশে ছিল, তার কারিন এবং তার স্ত্রী কারিন মানুষ সম্ভবত আশেপাশে ছিল, তোমাকে ভয় দেখাতে যাচ্ছিল, তো তুমি এসে পড়ছো, তোমার জন্য ঠিক হয়েছে, আর এইসব কাজ তুমি সচরাচর এসব খারাপ জায়গায় যাও না। তো এটাই জুনায়েদ ভাই আমাকে এই ঘটনাটা বলে, যেটা ওনার ফ্রেন্ডের দেশের বাড়িতে ওনার সাথে ঘটেছিল এই বছরেই ঠিক রোজার ঈদের পরপর। এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। সামনে আসছে আর কয়েকটা ঘটনা নিয়ে, সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।